আসসালামু আলাইকুম। আজকে ক্লাস শুরু করতে যাচ্ছে যথারীতি আমাদের ব্যাংকারদের পরীক্ষার প্রিপারেশনের জন্য। আজকেই সম্ভবত লাস্ট ক্লাস এবং আগামীকাল পরীক্ষা। সুতরাং আজকে আমাদের যে 10টা বিষয় আছে, নির্ধারিত 10টা বিষয়, প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা ক্লাসে আমার অনলাইন ক্লাসে উপস্থিত আছেন তারা মনোযোগ সহকারে শুনবেন, এবং যারা ইউটিউব ভিডিও দেখবেন তারাও মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে আমার মনে হয় উপকৃত হবেন, কারণ প্রতিটা সাবজেক্টের জিস্ট অথবা মেইন পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করব। খুব বেশি গভীরে যাব না, যেগুলো মনে রাখার বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে করে আপনাদের পরীক্ষায় যেটা আসবে সে বা এমসিকিউ যেহেতু পরীক্ষা, সেহেতু সেটাকে ধরে আমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ আমরা প্রশ্ন কমন পাবো। সেই আশা রেখেই আমরা আগাচ্ছি। আমরা 10টা সাবজেক্ট আমরা প্রতিটা বিষয়ে আমরা আলোচনা করব। আহ, যেটা আমরা একটা শীট দেখে আপনাদের সাথে ডিসকাস করব ইনশাল্লাহ। আর ক্লাস শেষ করে আমরা এই পিডিএফটা আপনাদের কাছে গ্রুপে দিয়ে দিব, আপনারা এটা দেখবেন। যেহেতু একদিন সময় আছে এবং দিনের বেলায় আগামীকাল দিনের বেলা কিন্তু আপনারা সময় পাবেন, একটু রিভাইজ দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার স্পষ্ট হয়েছে না আরেক আগের চেয়ে? হুম। জি স্যার। প্রথমে আমরা বিষয় স্যার হলো, ল্যান্ডস্কেপ গুলো এমনিতেই স্যার একটু বড় দেখে। হ্যাঁ হ্যাঁ, একটু বড় করে নিয়েছি। ল্যান্ডস্কেপ না, একটু বড় করেছি আর কি, জুম করেছি, জুম। না না স্যার, আমরা যদি ল্যান্ডস্কেপ করি ও আচ্ছা এমনিতেই আচ্ছা, আপনি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনার মোবাইলে যদি ল্যান্ডস্কেপ করেন। হ্যাঁ। এছাড়াও আমি একটু বড় করলাম, আর একটু বড় করে নিলাম। হ্যাঁ, এটা জি স্যার। ওটা। আচ্ছা, এখন প্রথম হলো স্পষ্ট হচ্ছে। কনসেপ্টস অফ ব্যাংকস অ্যান্ড ব্যাংকিং সিস্টেমস। Concepts of banks and banking systems. Definition of a bank. A bank is a financial institution licensed to accept deposits and make loans. মানে ব্যাংকের সংজ্ঞাটা কি? আমরা যে একটা ফাইন্যান্সিয়াল ব্যাংক হলো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এইটা ডিপোজিট নেয় এবং লোন দেয়, এই হলো সংজ্ঞা। কোর ফাংশন, এটার ফাংশনটা কি? অ্যাকসেপ্টিং ডিপোজিটস, প্রোভাইডিং লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, ট্রান্সফারিং ফান্ডস, ইনভেস্টমেন্ট, এজেন্সি সার্ভিসেস। এরপরে টাইপস অফ ব্যাংকস, বিভিন্ন ধরনের ব্যাংক আছে। সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকস, ডেভেলপমেন্ট ব্যাংকস, কোঅপারেটিভ ব্যাংকস, ইসলামিক ব্যাংকস, স্পেশালাইজড ব্যাংকস। এই সম্পর্কে আপনারা যথেষ্ট জানেন। যদি কোনো যেটার কনফিউশন হবে, আমরা আসলে প্রায় 21 পেজ, সুতরাং আস্তে আস্তে আমরা আগিয়ে যাব। আর যদি যেটা যেটা সমস্যা হবে বা পরবর্তীতে যখন পিডিএফটা আপনারা পাবেন সেইটা দেখে যদি কোনো শব্দে সমস্যা হয়, আপনারা একটু গুগল সার্চ দিয়ে দেখে নেবেন যে এটার মানে কি। আর আমি যতটুকু পারছি আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। তো সেন্ট্রাল ব্যাংকের রোলটা কি? সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোলস মনিটারি পলিসি, ইস্যু কারেন্সি, রেগুলেটস দ্য ব্যাংকিং সিস্টেম। ইন বাংলাদেশ ইটস বাংলাদেশ ব্যাংক। মানে বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। তালের ডাব দেখছো নে? তালের ডাব। আরে বাবা, ভিডিও। আচ্ছা, commercial bank function. Commercial bank কি করে? Commercial banks deals with the general public by accepting deposits and providing loans for profit. Real retail versus corporate bank, corporate banking. Retail versus corporate banking. Retail banking কি? ইন্ডিভিজুয়াল কাস্টমারসদের সাথে ডিল করে। আর কর্পোরেট ব্যাংকিং হলো বিজনেসেস এবং কর্পোরেশনের সাথে। কিন্তু এটা কিন্তু বলছি ব্যাংকিং,
ব্যাংক কিন্তু আলাদা হয়নি, হ্যাঁ। একই ব্যাংক রিটেল ব্যাংকিংও করে, কর্পোরেট ব্যাংকিংও করতে পারে, ঠিক আছে। কিন্তু রিটেল ব্যাংকিংটা কি, যেমন ইসলামী ব্যাংকিং, একই ব্যাংক দেখেন, ইসলামী ব্যাংকিং উইন্ডোজ খুলে ইসলামী ব্যাংকিং করছে। তার মানে মানে একই ব্যাংকের বিভিন্ন সাইট বা অ্যাক্টিভিটিসটাকে আমরা বিভিন্ন নামে ডাকছি। তো রিটেল ব্যাংকিংটা হলো ব্যক্তিগত যে সার্ভিসটা বা লোন দেওয়া বা ডিপোজিট আনা, যেটা হলো ইন্ডিভিজুয়াল কাস্টমারদের সাথে যেটা কাজ, যে ব্যাংকিং, সেটা হলো রিটেল ব্যাংকিং। আর কর্পোরেট ব্যাংকিং হলো বিজনেস বা কর্পোরেশন, বড় কোম্পানির সাথে, সেটা হলো কর্পোরেট ব্যাংকিং। Islamic banking, based on Sharia principles, prohibits interest, riba, and promotes profit-sharing modes like মুদারাবা, মুশারাকা। মুদারাবা এবং মুশারাকা মোডের মাধ্যমে প্রফিট শেয়ারিং প্রমোট করে এবং রিবা বা ইন্টারেস্টটাকে নিষিদ্ধ করে। তারপরে শিডিউল ব্যাংক কোনগুলো? শিডিউল ব্যাংক হলো ব্যাংকস লিস্টেড আন্ডার দ্য সেকেন্ড শিডিউল অফ দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। মানে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 দ্বারা কিন্তু বাংলাদেশ ব্যাংক গঠিত, তাই না? আর কল্ড শিডিউল ব্যাংক কোনটা আবার, এই ওখানে সেকেন্ড শিডিউল নামে কোনো একটা হয়তো ক্লজ আছে যেটার মাধ্যমে এই শিডিউল ব্যাংকগুলো গঠিত হয়। হুম। তারপরে ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম। ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেমটা কি? সিঙ্গেল ব্যাংক অপারেটিং থ্রু মাল্টিপল ব্রাঞ্চেস ইন ডিফারেন্ট লোকেশনস। বিভিন্ন লোকেশনে বিভিন্ন ব্রাঞ্চ খুলে, হ্যাঁ, বিভিন্ন ব্রাঞ্চ খুলে যখন একটা ব্যাংক পরিচালিত হয় তখন তাকে ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম বলে। আর ইউনিট ব্যাংক সিস্টেম হলো সিঙ্গেল ব্যাংক, একটা সিঙ্গেল ব্যাংক অপারেটিং ইন এ সিঙ্গেল লোকাল এরিয়া, একটা সিঙ্গেল স্পেসিফিক লোকাল এরিয়াতে অপারেট করে উইদাউট এনি ব্রাঞ্চেস, অন্য কোনো ব্রাঞ্চ ছাড়াই, মানে একটা অফিস নিয়ে এদের কাজ কারবার চলে। Reserve requirement. Banks must keep a certain percentage of their deposits with the central bank, CRR, cash reserve ratio, and SLR, statutory liquidity ratio. এই দুইটা রিজার্ভ রাখতে হয়, তাই না? এই রেটগুলো একটু জেনে নেবেন, আপনারা জানেন যথেষ্ট। তারপরে ক্রেডিট ক্রিয়েশনটা কি? ব্যাংকস ক্রিয়েট মানি বাই গিভিং আউট লোনস ফ্রম দ্য ডিপোজিটস দে রিসিভ। তারা যে ডিপোজিট রিসিভ করে জনগণের কাছ থেকে, সেইটাকে লোন দেওয়ার মাধ্যমে তারা মানি ক্রিয়েট করে। মানে এটাও কিন্তু একটা মানে আপনার একটা ভাষা, যে কমার্শিয়াল ব্যাংক কিভাবে মানি ক্রিয়েট করে, মানে লোন দেওয়ার মাধ্যমে বাজারে মানিটা ক্রিয়েট করে বা বাজারে মানি সাপ্লাই করে, এটাই হলো বলছে। ব্যাসেল নর্মস, ইন্টারন্যাশনাল ব্যাংকিং সুপারভিশন ফ্রেমওয়ার্ক। এই ব্যাসেল নর্মসটা হলো ইন্টারন্যাশনাল ব্যাংকিং সুপারভিশন ফ্রেমওয়ার্ক। কারেন্ট ইজ ব্যাসেল 3, ফোকাসেস অন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এই দুইটা নিয়ে তারা কাজ করে, মানে একটা নর্মস, মানে রীতিনীতি। ব্যাংক রেট পলিসি। ব্যাংক রেট পলিসিটা কি? a tool of monetary control, interest rate at which central bank lends to commercial bank। কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক যে টাকা ধার দেয় যে ইন্টারেস্ট রেটে, সেটাকে সেইটা যে ইন্টারেস্ট রেটে বা যেভাবে, সেটা একটা টুল, হ্যাঁ। সেটা হলো ব্যাংক রেট পলিসি। যে রেটে ধার দেয় সেটা হলো ব্যাংক রেট, আর যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় এটা চলে সেটা হলো ব্যাংক রেট পলিসি। নন পারফর্মিং লোনস, এনপিএল, loans on which interest or principal payments are overdue for more than 90 days। এটা একটু ভিন্ন রকম হতে পারে, এখানে আপাতত লিখেছি আর কি। মানে ওভারডিউ এর বিভিন্ন যে সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী যখন এটা পেমেন্টটা দেরি হয়, লেনদি হয়, তখনই সেটা নন পারফর্মিং লোনস হিসাবে বিবেচিত হয়। বা নন পারফর্মিং ইনভেস্টমেন্ট যদি বলি তাহলে নন এনপিআই, তাই না? এরপরে হলো ক্যামেলস রেটিং। ক্যামেলস কি? ইউজ টু ইভ্যালুয়েট ব্যাংক পারফরমেন্স। ব্যাংক পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করার জন্য এই ক্যামেল রেটিংসটা করা হয়। এটার ইলাবোরেশনটা হলো ক্যাপিটাল এডিকুয়েসি, অ্যাসেট লায়াবিলিটি, অ্যাসেট কোয়ালিটি, ম্যানেজমেন্ট, আর্নিংস, লিকুইডিটি, সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক। এটাই হলো ক্যামেলস রেটিংস। তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, প্রোভাইডিং ব্যাংকিং সার্ভিসেস টু আনব্যাংকড অর আন্ডার ব্যাংকড পপুলেশন। যারা ব্যাংকের সাথে সম্পর্কিত না বা ব্যাংকে আসা যাওয়া কম, বা ব্যাংকে আসতে যে যাদের অনেক কষ্ট হয়,
বা সমস্যা হয়, তাদের কাছাকাছি ব্যাংকটাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটা হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট, তারপরে ফার্মার্স অ্যাকাউন্ট, তারপরে আরো বিভিন্ন প্রক্রিয়া আছে, যেমন হলো এজেন্ট ব্যাংক, তারপরে উপশাখা। এগুলোর মাধ্যমে মানুষের কাছে ব্যাংকটা একদম দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এইগুলো হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা ইনক্লুশন, বা ব্যাংকিং মানে প্রোভাইড করছে ব্যাংকিং সার্ভিসটা মানুষের কাছে। তারপরে করেসপন্ডেন্ট ব্যাংকিং, a bank providing services on behalf of another bank। অন্য ব্যাংকের পক্ষ থেকে যখন কোনো একটা সার্ভিস প্রোভাইড করে অন্য আরেকটা ব্যাংক, তখন সেটাকে করেসপন্ডেন্ট ব্যাংক বলা হয়। অবটেইন, এটা সাধারণত ফরেন কান্ট্রিতে হয়ে থাকে। ওই যে এলসির ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, যেটা নষ্ট্র, ভস্ত্র এবং লড়ো অ্যাকাউন্টস এর মাধ্যমে। তারপরে শ্যাডো ব্যাংকিং। শ্যাডো ব্যাংকিংটা কি? নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ দ্যাট প্রোভাইড সার্ভিসেস সিমিলার টু ব্যাংকস বাট আউটসাইড নর্মাল রেগুলেশনস। নর্মাল রেগুলেশনের বাইরে যে যে ব্যাংকিং সেবাটা মানুষকে দেওয়া হয়, সেটা হলো শ্যাডো ব্যাংকিং। শ্যাডো ব্যাংকিংটা আসলে এই ডিজিটাল ব্যাংক বা এক দুই যে মোবাইল ব্যাংকের মাধ্যমে যে ব্যাংক হয়েছে, যেমন নগদ, বিকাশ, এগুলো সাধারণত শ্যাডো ব্যাংকিং বলা হয়। এগুলো আবার ডিজিটাল ব্যাংক বা নিও ব্যাংকও, তাই না? ব্যাংকস দ্যাট অপারেট ইন্টায়ারলি অনলাইন উইদাউট ফিজিক্যাল ব্রাঞ্চেস, সেগুলো ফর এক্সাম্পল নগদ, বিকাশ টাইপস অফ সার্ভিসেস ইন ব্রডার ফর্ম, অনেক বড় ফর্মে। বিকাশটা অনেক বড়, তাই না? এরপরে আমরা শেষ করলাম একটা সাবজেক্ট। এরপরে পরের সাবজেক্ট হলো শরিয়া অ্যান্ড ইসলামিক ব্যাংকিং। এখান থেকে কিছু পয়েন্ট আমরা দেখব, মেইন পয়েন্টগুলো আসলে। শরিয়া রিফার্স টু ইসলামিক ল derived from Quran, Hadith, ইজমা, কনসেনসাস অ্যান্ড কিয়াস অ্যানালজি। হুম এই কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, এটার থেকে প্রাপ্ত ইসলামিক ল অনুযায়ী, যে বা শরিয়া অনুযায়ী যে ব্যাংকিংটা, সেটার সাথে সম্পর্কিত অ্যাক্টিভিটিস, এগুলো হলো ইসলামী ব্যাংকিং। ইসলামী ব্যাংকিং অপারেটস আন্ডার শরিয়া প্রিন্সিপলস। শরিয়া প্রিন্সিপল মেনে অপারেট হয়, স্পেশালি দ্য প্রহিবিশন অফ ইন্টারেস্ট অর রিবা। আসল হলো মেইন পয়েন্ট হলো ইন্টারেস্টটাকে নিষিদ্ধ করা বা ইন্টারেস্টটাকে এড়িয়ে যাওয়া, এটাকে বাদ দেওয়া। তারপরে রিবা ইজ অ্যানাদার গ্যারেন্টি। রিবাটা কি? রিবা হলো গ্যারেন্টিড ইন্টারেস্ট অন লোন বা অর ডিপোজিট। গ্যারেন্টিড মানে আগে প্রি ডিটারমাইন্ড রেট, কিন্তু প্রি ডিটারমাইন্ড রেশিও কিন্তু না। আপনি যখন একজনের সাথে ব্যবসা করছেন, তখন কিন্তু আপনি কত পার্সেন্টের মালিক এবং কত পার্সেন্ট আপনি প্রফিট নেবেন, সেটা হলো প্রি ডিটারমাইন্ড রেশিও। এটা কিন্তু হালাল, কিন্তু প্রি ডিটারমাইন্ড রেট যদি হয়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে রিবা। তো এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ইসলাম। ঘাড়ার, এরপরে হলো ঘাড়ার। ঘাড়ার মিনস আনসার্টেনটি অ্যান্ড এক্সেসিভ রিস্ক অ্যান্ড অলসো প্রহিবিটেড। মেসির অর গ্যাম্বলিং মানে জুয়া ইজ নট অ্যালাউড ইন ইসলামিক ফাইন্যান্স। প্রফিটস ইন ইসলামিক ব্যাংকিং মাস্ট বি আর্নড থ্রু রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটি। এই যে এই শব্দটা দেখেন, খেয়াল করেন, এটা কিন্তু একদম মানে মেইন জিস্ট কথা। সেটা হলো আপনি ইসলামী ব্যাংকিং কিনা, সেটা আপনি মিলিয়ে দেখবেন যে এটা রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটি করে কিনা। রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিটা কি? মানে আপনাকে ব্যবসা করতে হবে। হুম হুম, সেটা হলো রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটি। মানে আপনি একটা প্রোডাকশন করলেন, অথবা ট্রেডিং করলেন, অথবা একটা সার্ভিস প্রোভাইড করছেন, যেটা থেকে ইনকাম করছেন, সেটা হলো রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটি। এবং এটার সাথে রিস্ক শেয়ারিং থাকবে। হ্যাঁ, তো যাই হোক, এরপরে আমাদের কমন কন্ট্রাক্টস ইন ইসলামিক ব্যাংকিং ইনক্লুড, কি ইনক্লুড হয় সংক্ষেপে, কিন্তু সংজ্ঞা তো জানেনই, কিন্তু আরো মনে রাখার জন্য এখানে পাশে ব্র্যাকেটে দেওয়া আছে। মুদারাবা। মুদারাবা কি? প্রফিট শেয়ারিং। মুদারাবা, প্রফিট শেয়ারিং। মুশারাকা, জয়েন্ট ভেঞ্চার। মুশারাকা, জয়েন্ট ভেঞ্চার। মুরাবাহা, কস্ট প্লাস সেল। কস্ট প্লাস সেল। ইজারা, লিজিং। ইজারা মানে লিজিং। ইস্তিসনা, ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট। ইস্তিসনা হলো ম্যানুফ্যাকচারিং মানে কোনো একটা জিনিস বা তৈরি করতে দিয়েছেন, বা ফার্নিচার বা এরকম কিছু বড় জিনিস তৈরি করতে দিয়েছেন, আস্তে আস্তে টাকা দিচ্ছেন। হ্যাঁ,
তৈরি হচ্ছে বা টাকা তৈরি জন্য টাকা দিচ্ছেন, এটা হলো ইস্তিসনা। আর সালাম হলো অ্যাডভান্স পেমেন্ট ফর গুডস, এটা সাধারণত কৃষিতে ব্যবহৃত হয়। তো এখানে পাশে যে কথাটা লেখা আছে, অর্থটা অর্থের মতো করেই লেখা আছে, এইটা মনে রাখলে কিন্তু আপনি এটা কি জিনিস এমসিকিউ পরীক্ষা সহজেই বুঝতে পারবেন, ইনশাল্লাহ ভুল হবে না। তারপরে ইসলামিক ব্যাংকস ক্যানট গ্যারেন্টি ফিক্সড রিটার্ন। এই যে এইটা একটা ইম্পর্টেন্ট কথা, কোনো ফিক্সড রিটার্ন কিন্তু গ্যারেন্টি দিবে না to depositors. Deposits in Islamic banks are classified into mudaraba deposits and ওয়াদিয়া ডিপোজিটস। দেখেন যে ডিপোজিটটা আমরা নিই সেটা দুই রকম। একটা হলো মানে যারা ডিপোজিটটা ব্যাংকে দিচ্ছে তারাই ইনভেস্টর হিসেবে দিচ্ছে, মানে ব্যাংকে তারা ইনভেস্ট করছে এবং ব্যাংক ব্যাংক প্রফিট করে তাদের অংশ তাদেরকে দিয়ে দেবে বা প্রফিট করে তাদের রিটার্নটা দিবে। তার মানে এটা ডিপোজিটটা হলো ইনভেস্টমেন্ট। মুদারাবা ডিপোজিট এটা ইনভেস্টমেন্ট ডিপোজিট। আর ওয়াদিয়া ডিপোজিট কি, সেফ কিপিং, মানে আমি শুধু যখন আমার দরকার তখন নিয়ে নিব, কিন্তু এখন নিরাপদে রাখার জন্য ব্যাংকে রাখছি, এই কারণে সেটা চার্জটা নেওয়া হয়, চার্জটাও বেশি, তাই না, মানে মেনটেনেন্স চার্জটা বেশি। তারপরে মুরাবাহা। মুরাবাহা ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মোড অফ ফাইন্যান্সিং বাই ইসলামিক ব্যাংকস। Sharia Supervisory Board (SSB) ensures compliance with Islamic principles in Islamic banks. Takaful is the Sharia compliant alternative to conventional insurance. Conventional insurance বিকল্প হলো তাকাফুল। Sukuk is Islamic bonds structured to generate returns without interest. এটা হলো একটা ইসলামিক বন্ড। ইসলামিক ব্যাংকিং প্রমোটস ইকুইটি অ্যান্ড ফেয়ারনেস। এই দুটো শব্দ, ইকুইটি মানে হলো শেয়ারের মালিকানা দিবে, অংশীদারিত্ব দিবে, আর হলো ফেয়ারনেস ন্যায্যতা ইন ট্রানজাকশনস। ইসলামিক ব্যাংকস ডু স্যার নট একটু এঙ্গেজ। স্যার একটু সুকুকটা একটু যদি বলেন, মানে সুকুকের প্রফিটটা কি, মানে একটু সুকুক এক হলো কথায় যদি ইকুইটি বলেন। বেসড। ইকুইটি বেসড মানে এটা অ্যাসেট বেসড একটা বন্ড। এখানে অ্যাসেট থাকবে যেটা ভাড়া দিয়ে, অথবা একটা প্রজেক্ট থাকবে যেটা থেকে যেটাকে কাজে লাগিয়ে যে ইনকাম হবে, সেই ইনকামের ভাগ ওই শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হবে, এই বন্ডটা যারা কিনেছে তাদেরকে দেওয়া হবে। মানে অ্যাসেট ব্যাকড অথবা ইকুইটি বেসড আর কি। হুম, একটা অ্যাসেট কেনা হবে, এই অ্যাসেটের মালিকানা, মনে করেন যে 100টা শেয়ার কেনা হলো, শেয়ার বিক্রি করা হলো ওই অ্যাসেটের এগেনস্টে। মানে আপনি যে বন্ডটা কিনলেন সেটা শুধু টাকা না, সেটার এগেনস্টে অ্যাসেট থাকতে হবে, এবং যে টাকাটা দিচ্ছে মানুষ সেটার বিনিময়ে তারা ওই অ্যাসেটের মালিক হবে। এবং ওই অ্যাসেটকে কাজে লাগে, অ্যাসেটটা যদি একটা প্রজেক্ট হয় তাহলে প্রজেক্টটা তো একটা প্রোডাক্টিভ, নিশ্চয়। তাহলে প্রোডাক্টিভ প্রোডাক্ট থেকে যে ইনকামটা হবে, আর্নিং হবে, সেইটা ভাগ পাবে আহ, যারা বন্ডের যারা শেয়ার হোল্ডার তারা। অথবা যদি অ্যাসেট হয়, অ্যাসেট ভাড়া দিয়ে ভাড়া থেকে বন্ডের যারা শেয়ার হোল্ডার তারা পাবে। ক্লিয়ার হলো? ওকে এমনিতে স্যার। বন্ড কি হয়, ঋণ দেয়। এটা কিন্তু ঋণ না, অ্যাসেট অনেকটা বিক্রি করা বা অ্যাসেটের শেয়ার বিক্রি করা আর কি। ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার। ওকে, ওকে। আমরা ছিলাম হলো ইসলামিক ব্যাংকস ডু নট এনগেজ ইন স্পিকিউলেটিভ ট্রেডিং। স্পিকিউলেটিভ মানে যেটা প্রচন্ড রকমের রিস্ক আছে, যেটা মানে স্পষ্ট না, হ্যাঁ, অনেকটা জুয়া খেলার মতো, সেখানে ইনভেস্ট করবে না। এবং ডিরাইভেটিভস কন্ট্রাক্টস মানে হলো ভিন্ন ধরনের, যেটা হলো সরাসরি না, অন্যর মাধ্যমে, মানে অন্য কোনো কিছু, মানে অথেন্টিক না, এরকম কন্ট্রাক্টে যাবে না। ঠিক আছে। তারপরে প্রফিট অ্যান্ড লস মাস্ট বি শেয়ার্ড ইন মুশারাকা অ্যান্ড মুদারাবা বেসড অন প্রি এগ্রিড রেশিও। এই দেখেন এখানে কি বলছে, প্রি এগ্রিড রেশিও তে থাকবে, রেট কিন্তু না। রেট এবং রেশিওর মধ্যে পার্থক্য তো আপনারা জানেন নাকি? একটু আগে বললাম, রেট এবং রেশিও। রেটটা নিষিদ্ধ কিন্তু রেশিওটা মানে মানে হালাল। ঠিক আছে, এটা অ্যালাউড। মানে স্যার আপনি যে রেটটা ব্যবসা, তো ফিক্সড। ফিক্সড তো, তো ফিক্সড রেশিওটা ঠিক আছে ইসলামিক শরিয়া অনুযায়ী, কিন্তু রেটটা রেশিওটা স্যার। ফিক্সড না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেশিওটা রেটটা একটু হলো বাদ। রেটটা হলো আপনি এই টাকাটাই পাবেন। ঠিক আছে, জি। আপনি 1 লাখ টাকা এক জায়গায় ইনভেস্ট করলেন, আপনি বলে দোকানেই মনে করেন ইনভেস্ট করলেন, দিয়ে বললেন যে আমাকে প্রতি মাসে মাসে 10,000 টাকা দিবা, এটা হলো রেট। ঠিক আছে।
হ্যাঁ 10%, তার মানে কি 10% নিচ্ছি, 10% টাকা দিবা। হ্যাঁ, এটা হলো রেট। এটা ব্যবসায় লস হোক লাভ হোক তাকে দিতে হবে, এটা হলো রেট। আর প্রি ডিটারমাইন্ড রেট। আর রেশিও হলো যে ব্যবসায় যে লাভ হবে তার অংশের 40% আমাকে দেবা বা ফিফটি জি পার্সেন্ট জি। আমাকে দেবা। এটা হলো রেশিও। স্যার ক্লিয়ার? রেশিও ডিপেন্ডস অন প্রফিট অর লস। প্রফিট অ্যান্ড লস, ইয়েস। এটা হলো রিস্ক শেয়ার করছে, জি হ্যাঁ। তারপরে জাকাত। জাকাতটা কি? অব্লিগেটরি চ্যারিটি, এটা মনে রাখবেন। ইজ অবটেইন এনকারেজড অ্যান্ড আর কালেক্টেড বাই ইসলামিক ব্যাংকস। ইসলামিক ব্যাংকিং এইমস টু প্রমোট ইথিক্যাল ইনভেস্টমেন্টস, অ্যাভয়েডিং অ্যালকোহল, গ্যাম্বলিং, পর্ক, এটসেট্রা। ইসলামিক ব্যাংকস মাস্ট অ্যাভয়েড ডবল ডিলিং অর ডিসেপটিভ কন্ট্রাক্টস। ঠিক আছে, এখানে আরবি শব্দ আছে, এটা তাদলিস, তাগরির। হ্যাঁ, তো যাই হোক, ডাবল ডিলিংটা কি? ডাবল ডিলিং হলো মানে ওই ওই মধ্যে মানে দ্যার্থ মানে এ, বিভিন্ন রকমের ডিলিংসটা থাকবে। আপনি মনে করেন একটা মাল কেনা বেচা হচ্ছে, দ্বৈত অথবা স্যার। একটা শেয়ার। বলেন, কিছু বললেন ম্যাডাম? স্যার দ্বৈত দ্বৈত স্যার। দ্বৈত, হ্যাঁ। হ্যাঁ, মানে দুই দুই রকম, মানে ডিলিংস, দুইজনের মধ্যে চুক্তি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ডিলিংসটা স্পষ্ট না। হ্যাঁ, তাহলে এটা হলো ডবল ডিলিং। মনে করেন যে একটা মাল কিনলেন, একজন কিনছে একজন বিক্রি করছে, অথবা একটা শেয়ার একজন কিনছে এবং বিক্রি করছে, এটা হলো ঠিক আছে। কিন্তু ডবল ডিলিংসটা কিরকম? এরকম হতে পারে যে আমি এই জিনিসটা মালিক, মানে আমার কাছে পজিশন আসেনি, দখলে আসেনি, বা আমি এটার মালিক হইনি, আরেকজনের কাছ থেকে কিনে আমি মালিক হব, তারপরে আরেকজনের কাছে বিক্রি করব। তাহলে স্যার এটা কি যেইটা, অনেকটা দালালির মতো? হ্যাঁ গরুর হাটে দালালি কেনা বেচা করে জিনিসটা, যে দালাল এরকম? না, দালালি যদি কনফার্ম যে আমি কিনে দিব, এজেন্ট হিসেবে কাজ করছেন, সেটা তো আলাদা। এজেন্টই, আপনাকে এজেন্টই নিয়োগ করা হলো, কিন্তু আপনি মালিকানায় দাবি করে বসলেন যে আমি এই জিনিসটার মালিক, আমি আরেকজনের কাছ থেকে কিনে এনে মালিক হলাম, তারপরে বিক্রি করলাম। মানে আমি বলতে যাচ্ছি যে ডবল ডিলিংস মানে স্পষ্ট না, এটাই মনে রাখেন। হ্যাঁ, ডিসিপটিভ কন্ট্রাক্টস, এটার মধ্যে যদি মিথ্যা কথা থাকে তাহলে ডিসিপটিভ কন্ট্রাক্টস, এগুলো করা যাবে না। জি স্যার আমি যেটা বুঝছি এখানে কন্ট্রাক্ট যেহেতু আছে, হুম। অর্থাৎ যে চুক্তিতে দুইটা অর্থ বোঝাবে, যেমন আমরা বলি না যেতেও হুম। পারি নাও যেতে পারি, অর্থাৎ নিশ্চিত হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম বিভিন্ন আচ্ছা ধরনের, মানে ডবল স্ট্যান্ডার্ড বা ডবল ডিলিংস, এগুলো তো বুঝতে পারছেন যে মানে দুই রকম অর্থ হলো, এমন একটা দুই কথা রকম যে অর্থ দুই হতে রকম পারে, অর্থ, হ্যাঁ। হ্যাঁ, এইটা। এখানে আরেকটা জিনিস, চুক্তিটা ফিক্স হুম, হতে হবে। স্যার এটা কি হ্যাঁ, তারা তওরাকের মতো? ওই দিন আপনি একটু বলছিলেন তওরাক, ওই যে বাকি তো মাল কিনে এটা আবার নগদে বিক্রি করে। না ওগুলো তো ঠিক আছে, ওটা ওগুলো তো ওটা তাওয়ারুক মানে, না তাওয়ারুক এটা ভাইয়া, হ্যাঁ, তাওরাক না। ওগুলো তো, ওগুলো তো তাওয়ারক। ওকে, ওগুলো অ্যালাউড, এটা অ্যালাউড না, অ্যালাউড না। এটা হলো মানে ডাবল, যে কোনো ডবল স্ট্যান্ডার্ড মানে হলো যে বাম দিকে যাবেন না ডান দিকে যাবেন দুইটাই লেখা আছে। হ্যাঁ, তাহলে তো মানে আপনি তো কনফিউশনে পড়ে যাবেন, জি স্যার, এরকম আমরা বিষয়টা। গ্রাম্য ভাষায় বলি সাপকে লম্বাও বলি না বেটেও বলি না, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এরকম একটা ফাঁক রেখে দিই আর কি। ফাঁক রেখে দিই, এই যে ফাঁক, এই ফাঁকটা যেন না থাকে। এই যে জি পরের জি শব্দটা যেমন ডিসিপটিভ কন্ট্রাক্টস, হ্যাঁ, স্পষ্ট থাকতে হবে যে জি। আমি ব্যবসায় ইনভেস্ট করলাম, আমি যে লাভ হবে, লাভ হলে 50% অথবা 40%, যেটাই বললেন, লাভ হবে। এখানে খরচ কে করবে সেগুলো কিন্তু লেখা থাকতে হবে, হ্যাঁ, সবকিছু হ্যাঁ লেখা হ্যাঁ। থাকতে হবে, তাহলে এটা একটা কন্ট্রাক্ট হলো। আর যদি দেখা যাচ্ছে যে মানে ওই জিনিসটা ফাঁক থেকে গেল বা ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, তাহলে এবারে জি। মুশকিল। হুম। আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে স্যার আরেকটা জিনিস হতে পারে, ডিসেপটিভ তো, সেটা আমার ধারণা ডিসেপটিভ হলো তো প্রতারণামূলক স্যার। প্রতারণামূলক, জি। ডিসেপটিভ, কারণ জি জি। উদ্দেশ্যটা যদি প্রতারণামূলক হয় তখন ওইরকম কন্ট্রাক্ট হয়ে যায়। হ্যাঁ, আরেকটা হলো যে জিনিসটার মালিক আপনি না, সেটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না তখন। ওখানে যে ওই জিনিসটা, তখন মনে করেন যে আপনি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, বললেন যে ওই দোকানের ওই জিনিসটা তোমার কাছে আমি বিক্রি করব। হুম। তো মানে যার কাছে বিক্রি করছেন সে কিন্তু আসলে একটু বোকাশোকা হয়তো। তো ওই যার কাছে বললো যে হ্যাঁ আমি কিনবো জিনিসটা, তো 10,000 টাকা দাম। হ্যাঁ, ও কিন্তু ও দোকান থেকে 8,000 টাকা দিয়ে কিনে এনে ওকে 10,000 টাকা দিয়ে জিনিসটা দিয়ে দিল।
এই যে এই যে এই ঘটনাটা কিন্তু একদম চুক্তি করে অনেক সময় ঘটে যায়। হ্যাঁ, চুক্তি করার পরে হয়তো মানুষজন জানতে পারে বা বুঝতে পারে যে এখানে তৃতীয় একটা পক্ষ হয়ে আসলে চুক্তিটা হয়েছে। এরকমও হতে পারে, আমি সেজন্য উদাহরণটা দিলাম। তো যাই হোক, স্যার একটা ওয়াকালা মনে হয় একটা শব্দ আছে, ওটা একটু ডেফিনেশনটা দিলে ভালো হয়। ওয়াকালা মনে হয়, WAKLA। এজেন্ট ওয়াকালা তো এজেন্টের কথা এজেন্ট বলছি। রিলেটেড। ওটা তো এজেন্টটা তো এজেন্টটা অ্যালাউড। আমি তো এজেন্ট বলছি না, আমি সরাসরি যাকে এজেন্ট মনে করেন যে এজেন্টটা কি, যে আমি এজেন্ট হিসাবে বাড়িটা কিনে দিব, আমাকে এত% টাকা দিতে হবে। হ্যাঁ, তো সে তো প্রথমেই বলে নিল আমি এজেন্ট, এটা তো অস্পষ্টতা না। কিন্তু প্রথমে যদি বলে আমি মালিক, তাহলে এখানে অস্পষ্টতা হলো, ডবল ডিলিং হলো। ঠিক আছে, জি ক্লিয়ার স্যার। হয়েছেন কিনা? জি স্যার। আপনি তো যেটা সত্যি সেটা বলবেন। আমি হলো এজেন্ট হিসাবে আমি আপনাকে কিনে দিব, নাকি মালিক হিসাবে আপনার কাছে বিক্রি করব। যদি এজেন্ট হিসাবে হয় তাহলে তো এজেন্ট আমি বলেই দিলাম যে আমি তোমাকে কেনার ক্ষেত্রে আমি যথাসম্ভব সব ধরনের হেল্প করব, কিন্তু এত% টাকা দিতে হবে। এটা তো ঠিক আছে, আমি এজেন্ট হিসাবে আমি কাজ করলাম আপনার জন্য, আমি পরিশ্রম করলাম, আপনার সাথে চুক্তি করলাম যে আমি এজেন্ট হিসাবে কাজ করে আপনার কাছে টাকা নিলাম। সেটা তো সমস্যা না, সেটা তো ডিলিং একটাই হলো, যে আমি এজেন্ট হিসাবে আপনার জন্য কাজ করছি। কিন্তু ডবল ডিলিংটা হলো যে আপনি মালিক হিসাবে কাজ করছেন, তার মানে আপনি প্রথমে গোপনে ওটার মালিক হচ্ছেন, মালিক হওয়ার পরে আপনাকে বিক্রি করছেন। যখন আপনি কিনে ফেলবেন তখন কিন্তু আপনি রিয়েলাইজ করবেন যে আসলে এটার অরিজিনাল মালিক ছিল আরেকজন, ও আসলে তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ হিসেবে আমার সাথে এই ডিলসটা করেছে। কিন্তু তখন তার কিছু করার নাই, এটা হলো ঠকে যাওয়ার বিষয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে বাংলাদেশ ব্যাংক হ্যাজ ইস্যুড গাইডলাইন্স ফর ইসলামিক ব্যাংকিংস, অ্যান্ড মোস্ট ইসলামিক ব্যাংকস ইন বাংলাদেশ হ্যাভ শরিয়া কাউন্সিল। আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো কিন্তু সবগুলো আলোচনা হয়েছে, তাই না, 10 দিনে। তো এবং আপনি এই ইটাও পেয়ে যাবেন, পিডিএফটাও পেয়ে যাবেন। হ্যাঁ, এবং বিষয়গুলো খুব দেখেন যে খুব ইজি কিন্তু আপনাদের কাছে এখন। ইসলামিক ব্যাংক এর এখন হলো ইসলামিক ইকোনমিক্স। ইসলামিক ইকোনমি একটু মিউট করে দেন সবাই। স্যার আজকে ইসলামিক, রিভাইজ করতে তো একটু মনে হয় তাড়াতাড়ি এগুলো ভালো, রিভাইজ দেওয়া গুলা ওগুলো সবার মোটামুটি আইডিয়া আছে মোটামুটি। হুম হুম হুম, সেজন্যই তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হুম, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে রিস্ক গুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হবে। কোনগুলো কোনগুলো নিয়ে? যে সিস্টেমেটিক রিস্ক, তারপরে ক্রেডিট রিস্ক, মানে আমরা কখন বুঝবো যে কোন ধরনের রিস্ক কোনটা? আচ্ছা, এগুলো তো আমি আসলে এখন ওই বিষয়ে যেতে চাচ্ছি না। এগুলো রিস্ক গুলো একটু মানে একটু দেখে নিয়েন। এগুলো তো মানে আলোচনা করাই হয়েছে। আমি শুধু এখন মেইন পয়েন্ট গুলো একটু ধরে দিতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এখন হলো ইসলামিক ইকোনমিক সিস্টেম হলো কোরআন সুন্নাহ থেকে। এটার গোল হলো এই যে ফালা, এই শব্দটা একটু মনে রাখেন। হ্যাঁ, ফালা বা সাকসেস মানে ইহকাল এবং পরকালেই এটার মুক্তি। এর জন্যই ইসলামিক ইকোনমিক্স। রিবা নিষিদ্ধ। জাকাত হলো জাকাতটা কি কম্পালসারি, কম্পালসারি মানে সাদকা, কম্পালসারি হলো চ্যারিটি। তারপরে প্রাইভেট প্রপার্টিটা কিন্তু অ্যালাউড, ইসলামিক শরিয়া সাবজেক্ট, প্রাইভেট প্রপার্টি ইজ অ্যালাউড বাট সাবজেক্ট টু সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে আমরা কিন্তু ইসলাম মানে হলো দুইটা, সোশিয়ালিজম এবং হলো আরেকটা কি জানো, সোশিয়ালিজম এবং যেটা পুঁজিবাদ। হ্যাঁ, এই দুইটার মাঝামাঝি। তো কিন্তু এইটা ইকোনমিক দুইটা, অ্যাক্টিভিটি, হ্যাঁ, ইকোনমিক অ্যাক্টিভিটি একটা সোশিয়ালিজম আর একটা হলো ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজম। দুইটাই কিন্তু দুইটার মাঝামাঝি অবস্থানে আছে ইসলাম। কারণ এখানে আপনি প্রাইভেট প্রপার্টিটা আপনি রিসিভ করতে পারেন, কিন্তু আপনি যখন ধনী হবেন তখন আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এই হলো ব্যাপার। আর ইসলামিক ইকোনমিক্স হলো ট্রেড, ফেয়ার ট্রেড, ট্রান্সপারেন্সি, মিউচুয়াল কনসেন্ট নিয়ে কাজ করে। ওয়েলথ, ওয়েলথটা কি, সম্পদটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমানত। এখানে ঘাড়ার এবং গ্যাম্বলিং এটা নিষিদ্ধ। চ্যারিটি, সাদকা হলো চ্যারিটি, মানে অপশনাল, ভলান্টারি, কিন্তু হাইলি এনকারেজড।
আর আর হলো নিষিদ্ধ কোনগুলো, হক্সিং মানে হলো আহ, জমা করা। হ্যাঁ, তারপরে এই সরি, হক্সিং মানে কি, একটু ভুল হলো। হক্সিং মানে হলো ফ্রড, ডিসিপশন, দুইটাই ফ্রড। তারপরে প্রাইস ম্যানিপুলেশন এবং মনোপলি, এগুলো ইসলামী ইকোনমিক্সে এইটা নিষিদ্ধ। তারপরে ইমফ্যাসিস দেয়াই হলো প্রোডাক্টিভ ইকোনমিক অ্যাক্টিভিটিতে কিন্তু ইসলামী ইকোনমিক্সটা ইমফ্যাসিস করে। এরপরে ব্যালেন্সটা কি করে, ব্যালেন্স করে। হ্যাঁ, ইসলামিক ইকোনমিক্স হলো ম্যাটেরিয়াল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফের মধ্যে একটা ব্যালেন্স করে। হালাল হারাম আছে, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথটা হলো ইম্পর্টেন্ট। এখানে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ কিসের মাধ্যমে হয়, জাকাত সাদকার মাধ্যমে। মডারেশন টু কনজাম্পশন, এখানে একটা বিষয় আছে, মডারেশন ইন কনজাম্পশন, এই শব্দটা একটু মনে রাখেন। আর যদি আরবি শব্দ ওয়াসাতিয়াহ, ওয়াসাতিয়াহ, এটা হলো মডারেশন ইন কনজাম্পশন, মানে আপনি প্রচুর পরিমাণে ভোগী জীবনযাপন করবেন না, ইসলামী ইসলাম অনুযায়ী মধ্যমপন্থী। মধ্যম পন্থে অবলম্বন করবেন। এটা হলো ওয়াসাতিয়া। আমি ওয়াসাতিয়া। উচ্চারণ করতে পারছি কিনা। লেবার, লেবারটাকে ডিগনিফাইড করতে হবে। প্রফিট হলো, প্রফিট প্রহিবিটেড না, প্রফিট আর্ন করবেন তবে ইথিক্যালি, প্রফিট আর্ন করবেন কিন্তু ইথিক্যালি। হ্যাঁ, তারপরে স্টেট ইন্টারভেনশন ইজ অ্যালাউড, ইনশিওর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এলিমিনেট এক্সপ্লয়টেশন। প্রাইস ফিক্সিংটা ডিসকারেজ করা হয়, কারণ ওপেন মার্কেটটা ইসলামে ইনকারেজ করা হয়। তবে যদি জনগণের স্বার্থে হয় তাহলে প্রাইস ফিক্সিং, জনগণের দিক থেকে মানে জনগণের স্বার্থে প্রাইস ফিক্সিং চলবে। ইসলামিক ইকোনমিক্স রিজেক্টস বোথ ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম অ্যান্ড ইট ইজ এ মিডিল পাথ সিস্টেম। হুম, এই হলো ইসলামিক ইকোনমিক্স। এরপরে লজ অ্যান্ড প্র্যাকটিসেস, এখানে ল গুলো আমরা দেখেছি। ব্যাংকিং ল, ব্যাংকিং ল গুলো রেগুলেট করে। তার মধ্যে এই যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, এই অনুযায়ী বাংলাদেশ ব্যাংক, তাই না? তারপরে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012। আমরা আমাদের ব্যাংকের এই যে ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এগুলো আমাদের কম্পালসারি একটা মেনটেন করতে হয়। নো ইওর কাস্টমার, কেওয়াইসি, কাস্টমার ডিউ ডিলিজেন্স, সিডিডি। তারপরে বেসেল গাইডলাইন্স আমরা মেনে চলি। হ্যাঁ, ব্যাংক সিক্রেসি ল, সিক্রেসি ল মানে কাস্টমারদের ইনফরমেশন আমরা বাইরে জানাবো না। রাইট টু ইনফরমেশন 2009, এটা হলো 2009 রাইট ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অ্যালাউস অ্যাক্সেস টু ব্যাংকিং ইনফরমেশন উইদিন লিগাল লিমিটস, লিগাল লিমিটস এর মধ্য থেকে। হ্যাঁ, তারপর লিমিটেশন অ্যাক্ট 1908, চেক ডিজনার ইজ পানিশেবল, এটা কোন সেকশন অনুযায়ী, 138, সেকশন নাম্বার 138 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। ব্যাংক অ্যাকাউন্টস জয়েন্টলি সিঙ্গলি আর মাইনরস, মাইনর যদি হয় তাহলে গার্ডিয়ান থাকতে হবে। ব্যাংক কাস্টমার রিলেশনশিপটা কি, ডেটর এবং ক্রেডিটর, এটা জেনারেলি আর কি কনভেনশনাল ব্যাংকিং ক্ষেত্রে। লিয়েন সেট অফ প্লেস মর্টগেজ, এগুলো একটা রাইট আছে ব্যাংকের। তারপরে ইলেকট্রনিক ট্রানজাকশনস, ই ব্যাংকিং, এগুলো চলে এই যে আইসিটি অ্যাক্ট এবং বিটিআরসি রেগুলেশন অনুযায়ী। হুম, এই আর কি ইসলামী ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংক এবং শরিয়া কাউন্সিল, এই দুইজনের গাইডলাইন দ্বারা আমরা চলে থাকি। তো মোটামুটি 18টা পয়েন্ট ছিল। এরপরে ইসলামিক ব্যাংকিং, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অফ ইসলামিক ব্যাংকিং, এগুলো তো অনেক আলোচনা হয়েছে, আপনারা সবাই জানেন অলরেডি। ইসলামিক ইসলামিক ইকোনমিক্স এর মধ্যে এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এই যে মুশারাকা কি, জয়েন্ট ভেঞ্চার। ওয়াদিয়া, এটা সেফ কিপিং ডিপোজিটস। কর্দ হাসান, এটা হলো ইন্টারেস্ট ফ্রি লোন। তারপরে ইসলামিক কারেন্ট অ্যাকাউন্টসটা ওয়াদিয়া বা কর্দ বেসিস হয়। হুম, এরপরে তাকাফুল তো শরিয়া কমপ্লায়েন্ট ইন্স্যুরেন্স, সুকুক হলো ইসলামিক বন্ডস। ক্রেডিট কার্ড ইন ইসলামিক ব্যাংকিং, এটা হলো উজরা, ফি বেসড উজরা, এই শব্দটা একটু মনে রাখেন। যেহেতু আরবি অনেক সময় আসে, আরবি টার্ম উজরা, এটা হলো ক্রেডিট কার্ড।
তারপরে এগুলো তো হয়ে গেছে। আচ্ছা, এই যে ফরেন ট্রেড ফাইন্যান্স, এটা কিন্তু মুদারাবা, ওয়াকালা, মুশারাকা তিন পদ্ধতিতেই হয়ে থাকে। হ্যাঁ, যখন যেটা সাধারণত মুরাবাহা হয় সাধারণত যখন এলসি হয় মানে সাথে সাথে, ফরেন কিন্তু ট্রেডে স্যার ডেফার্ড আমরা এলসিটা এলসিটা করি স্যার, ফরেন ট্রেডে আমরা এলসিটা করি কোন পদ্ধতিতে? মুরাবাহা না স্যার? মুরাবাহা মুরাবাহা কিন্তু যদি ডেফার্ড এলসি হয় তাহলে মুশারাকা হয়ে যাচ্ছে না। আবার ওর মধ্যে স্যার ওয়াকালাও থাকছে বাই কিন্তু এজেন্ট আস্তারাপ বলে হিসেবে। যে এটা কোনটা স্যার? বাই আস্তারাপ। ফরেন কারেন্সি যখন কিনবেন তখন এটা বায়ার সার্ফ হয়। বায়ার হ্যাঁ, সার্ভ ওটা হলো কারেন্সি সোনা লেনদেন, রূপা ফরেন কারেন্সি কারেন্সি লেনদেন, লেনদেন হ্যাঁ এগুলা। কারেন্সি লেনদেন। কারেন্সি, গোল্ড এসব ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। ওগুলো তো ওই যে টিকা আকারে আলোচনা হয়েছে। এই যে এলসি, এই যে দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে, লেটার অফ ক্রেডিট এলসি ইন ইসলামিক ব্যাংকিং ইজ স্ট্রাকচার অন মুরাবাহা প্লাস ওয়াকালা বেসিস। দুইটাই আছে, কারণ হলো এজেন্ট হিসেবে কাজ করে এখানে। ঠিক আছে, ওই যে ডকুমেন্টটা আর কাজ, ডকুমেন্টটা রিসিভ করা, তারপরে বিল পেমেন্ট করা, সবই তো ওয়াকালা অনুযায়ী হচ্ছে না। শুধু মালটা যে রিসিভ করছে সেইটা কিন্তু মুরাবাহা অনুযায়ী। তারপরে হোম কার। স্যার স্যার বায়াস সালামটা কি ডেফার্ড সেল নাকি ফরওয়ার্ড সেল? হুম। এটা ডেফার্ড সেল ভাইয়া, অ্যাডভান্স পেমেন্ট ডেফার্ড সেল, ওটা মনে রাখবেন। জি জি স্যার, অ্যাডভান্স এখানে পেমেন্ট, হ্যাঁ ফরওয়ার্ড সেল লেখা আছে, ওই জন্য আসলে জিজ্ঞেস করছি স্যার। ফরওয়ার্ড সেল জি জি ঠিকই আপনার আছে। ফরওয়ার্ড সেলও আরেকটা শব্দ হতে পারে, ফরওয়ার্ড সেল, ওটা তো আমি দেখেই লিখলাম। স্যার এটা কোন সময় কি অর্থ যাচ্ছে? ফরওয়ার্ড ডেফার্ডটা ফরওয়ার্ড হলে স্যার, হ্যাঁ এই যে ফরওয়ার্ড সেল এগ্রিমেন্ট, is a contract between two parties where one agrees to sell and the other agrees to buy an asset at a specified price on the future date. ফিউচার ডেট, ঠিকই তো ঠিক আছে। আছে তো। হ্যাঁ, ওইটা আরেকটা সব মানে আরেকটা টার্মস, ওই জন্যই আজকে পরীক্ষায় দিয়েছি ওটা, ফরওয়ার্ড ভাই সেল। আপনি ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছেন না, ভবিষ্যৎ চুক্তি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আবার আছে যখন কিন্তু আবার যখন হলো এই যে মনে করেন যে এই কারেন্সির উঠানামা হচ্ছে, এটার কারণে যে চুক্তিটা হয় ভবিষ্যতে সেটাকে কিন্তু বলে ফিউচার। ফরওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ স্যার, ফরওয়ার্ড হ্যাঁ চুক্তি স্যার। হ্যাঁ, এই সেইটা। ফরওয়ার্ড মার্কেট, হ্যাঁ হ্যাঁ বলুন। আর হোম কার ফাইন্যান্সিং, হোম ফাইন্যান্সিং বা কার ফাইন্যান্সিংটা কিভাবে হয়? ইজারা বা লিজিং অথবা ডিমিনিশিং মুশারাকা, মানে দুই বুঝতে ভাবেই পারছেন। বলতে পারেন, দুটাই ঠিক। হ্যাঁ, ডিমিনিশিং মুশারাকা মানে, মুশারাকা মানে কি, একটা জিনিস বাকিতে বিক্রি করলেন, তাহলে মনে করেন কার্ডটা আপনি আপনি বিক্রি করলেন, ব্যাংক বিক্রি করছে, কার্ড বিক্রি করছে, তাই না? ব্যাংক কার্ডটা ক্লায়েন্টের কাছে বিক্রি করছে, তাহলে এখন ক্লায়েন্ট হলো পরে টাকা দিবে, বাকিতে টাকা দিবে। এবার আস্তে আস্তে টাকা দিচ্ছে, আস্তে আস্তে টাকা দিচ্ছে, আস্তে আস্তে মালিক হচ্ছে, তাহলে ডিমিনিশিং মুশারাকা হলো না? জি জি স্যার। আবার আবার হলো কিছু তো ভাড়া দিচ্ছে, হ্যাঁ, ওটার মধ্যে আবার বলছে যে এটা সম্পূর্ণতা তো ই না, এই মালিক না। মানে আপনি যদি জিনিসটার দাম হিসাব করেন, জিনিসটার দাম হলো 20 লাখ টাকা, তা আপনি 20 লাখ টাকা হিসাব করে ভাগ করে যদি দেন তাহলে ডিমিনিশিং মুশারাকা হলো। কিন্তু ওইটা তো ও ইউজ করছে, ইউজের তো একটা ভাড়া আছে, সেটা হলো ভাড়া দিতে ইজারা, হবে। সেটা অল্প অল্প করে দিচ্ছে, তাহলে ওই ভাড়া দিচ্ছে ইজারা। আর ডিমিনিশিং মুশারাকায় হলো ক্যাপিটাল কমছে মানে প্রিন্সিপালটা কমছে, তাহলে প্রিন্সিপাল কমছে ডিমিনিশিং মুশারাকায়, আর ইজারাতে ভাড়া দিয়ে সেটা সেটাও কম কম মানে দিচ্ছে আর কি। এই দুই ভাবে হচ্ছে। মালিক হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বাই মুয়াজ্জাল, বাই মুয়াজ্জাল হলো এই যে ডিফার্ড পেমেন্ট সেল, হ্যাঁ ডিফার্ড পেমেন্ট সেল। তারপরে শরিয়া সুপারভাইজারি বোর্ড, এটা তো ট্রান্সপারেন্সি, মিউচুয়াল কনসেন্ট এবং রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটি থাকতে হবে। এরপরে আমরা চলে আসলাম ইনভেস্টমেন্ট অ্যান্ড রিস্ক। ইনভেস্টমেন্ট, মেন অবজেক্টিভ অফ ইনভেস্টমেন্ট ইজ রিটার্ন, আর্ন এ রিটার্ন। রিস্ক তো থাকছেই। আহ, আহ, এই ইনভেস্টমেন্ট অ্যাসেট গুলো কি কি? স্টকস, বন্ডস, মিউচুয়াল ফান্ডস, রিয়েল এস্টেট, ডিপোজিটস। তারপরে সিস্টেমেটিক রিস্ক, এই জিনিসটা মনে রাখেন। সিস্টেমেটিক রিস্ক এটা পড়িয়েছি, এর আগেও পড়িয়েছি, যেটা উপর আপনার নিয়ন্ত্রণ নাই সেটা সিস্টেমেটিক রিস্ক। হ্যাঁ, ইন্টারেস্ট রেট চেঞ্জেস, এটার উপর নিয়ন্ত্রণ নাই। ইনফ্লেশন, ওয়ার, এগুলোর উপর নিয়ন্ত্রণ নাই, এগুলো সিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক ঝুঁকিটা আপনার প্রতিটা ব্যবসায় আছে। আর আনসিস্টেমেটিক রিস্ক, যেটার উপর আপনার নিয়ন্ত্রণ আছে, যেমন লেবার স্ট্রাইক, ব্যাড ম্যানেজমেন্ট,
এটাকে আপনি সঠিক পথে চালাতে পারেন। এরপরে ডাইভার্সিফিকেশন এই যে আনসিস্টেমেটিক রিস্কটাকে কমাবে। তারপরে মার্কেট রিস্ক, এটা ঠিক আছে। ক্রেডিট রিস্ক অ্যারাইজেস when a borrower fails to repay a loan or obligation। তারপরে লিকুইডিটি এই যে একটু আগে কে যেন বললো যে রিস্ক সম্পর্কে, আমি সব সম্পর্কে একটু একটু করে টাচ করছি, হ্যাঁ, যাতে মনে রাখার জন্য, সব পয়েন্ট মনে রাখার মতো। লিকুইডিটি রিস্ক হলো কিসের রিস্ক, মানে টাকা দিতে পারছে না এই মুহূর্তে সেইটা। ইনফ্লেশন রিস্ক, টাকার ভ্যালু কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। ফরেন এক্সচেঞ্জ রিস্ক, হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জ রিস্কটা বিভিন্ন ভাবে, ফ্লাকচুয়েশন ইন কারেন্সি, এই যে কারেন্সি রেট ফ্লাকচুয়েশন হচ্ছে এইটা। তারপর ডিউরিং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। অপারেশনাল রিস্ক, এটা কি, সিস্টেম, পিপুল, প্রসেসেস, এগুলোর রিস্ক, এগুলোর একটা মিসম্যানেজমেন্ট, এগুলো হলো অপারেশনাল রিস্ক। রিইনভেস্টমেন্ট রিস্ক is the danger of reinvesting at lower rates after maturity of a high yield investment। আসলে এটা আমি আরেকবার পড়ি, এটা আমার জন্য। রিইনভেস্টমেন্ট রিস্কটা কি বলেন তো? মানে যেখান থেকে স্যার যখন লোন দেওয়া আহ, হয়, স্যার যখন লোন দেওয়া হয়, লোনটা পরিশোধ যখন করতে পারে না, তখন ওনাকে যদি আরো কিছু টাইম বাড়িয়ে দেওয়া হয়, ওই টাইপের কিছু, যখন আমরা সেটার জন্য আরো টাইম বাড়িয়ে দিই ব্যাংক না, কর্তৃপক্ষ থেকে। হাই ইল্ড মানে তো লাভজনক ইনভেস্টমেন্ট ম্যাচুরিটি হওয়ার পর আবার ওখানে ইনভেস্ট করা, এটা হলো রিইনভেস্টমেন্ট। ইল্ড মানে তো প্রাপ্তি। এই যে উচ্চ ফলনশীল বিনিয়োগ, মনে করেন যেখানে আপনার লাভ হয়েছে, হ্যাঁ, ভাবলেন যে আবার লাভ হবে, আরো ইনভেস্ট করলেন। এই যে শেয়ার বাজারে ধস নামে কিভাবে, বা বড় 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 লস হয় কিভাবে, মনে করেন যে দাম বাড়ছে, ইনভেস্ট করলো, আরো মানে বাড়ি বিক্রি করে শেয়ারে ইনভেস্ট করে ফেললো। এরপরে কি হলো, হঠাৎ করে এমন ধরা খেলো যে ওর সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। এটা হলো রিইনভেস্টমেন্ট রিস্ক। ঠিক আছে, বুঝতে পারলেন বিষয়টা? মানে আফটার ম্যাচুরিটি অফ হাই ইল্ড ইনভেস্টমেন্ট, যেখান থেকে আপনি ভালো লাভ পেয়েছেন, সেখানে লোয়ার রেটে আরো ইনভেস্ট করলেন, রিইনভেস্টমেন্ট, হ্যাঁ। মানে সেটা মানে আবার ইনভেস্ট যখন করলেন, তখন দেখা যাচ্ছে যে সেখান থেকে লাভটা কমে গেছে। এই যে দেখা যাচ্ছে যে আলু অনেক ফলন হয়েছে, তো সব কৃষক আবার আলু উৎপাদন শুরু করলো। সবার আলু উৎপাদন শুরু করার পরে বছর দেখা যাচ্ছে যে এত আলু হয়েছে যে আলুর দাম একদম পড়ে গেছে। তখন কীটনাশক এবং সেচের যে খরচ হয়েছে, সেটার দাম আর ওঠে না, এরকম বিষয়টা। স্পিকুলেশন, এটা তো জানেন। মানে তারপরে মিউচুয়াল ফান্ডস পুল মানি from investors and invest in diversified portfolios, reducing individual risk। এরপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেজার দ্য ইনভেস্টমেন্ট প্রফিটেবিলিটি, কিভাবে, নেট প্রফিট ডিভাইডেড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন্টু 100। মানে বোঝা যাচ্ছে যে আমি যত টাকা ইনভেস্ট করেছি সেটাকে দিয়ে ভাগ করব যত প্রফিট হয়েছে সেটা, তাহলে আমি রেটটা পাবো। রিস্ক অ্যাপিটাইট, এটা কিন্তু একটা মনে রাখার মতো টার্ম, সেটা হলো যে রিস্কটা আমি হজম করতে পারবো, সেটাই হলো রিস্ক অ্যাপিটাইট রিফার্স টু হাউ মাচ এ রিস্ক অ্যান ইনভেস্টর ইজ উইলিং টু অ্যাকসেপ্ট ফর পটেনশিয়াল গেইন। যে বুঝা গেল? এরপরে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে চলে এসেছি। ইন্টারন্যাশনাল ট্রেড তো বিদেশের সাথে ব্যবসা। আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্রেড কখন হবে, যখন কম্পারেটিভ অ্যাডভান্টেজ হবে। মানে একটা প্রোডাক্ট দুই দেশের মধ্যে ব্যবসা কখন হবে, যখন একটা প্রোডাক্ট এক দেশে কম খরচে উৎপাদন হবে, আর এক দেশে এটা উৎপাদন করতে বেশি খরচ হয়। তখন যেখানে কম খরচে উৎপাদন হবে সেই দেশ রপ্তানি করবে, তার হচ্ছে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ। ঠিক আছে, অ্যাবসোলুট অ্যাডভান্টেজ কান্ট্রি ওই অন্য দেশে রপ্তানি করবে। Export earns foreign currency and import involves spending foreign currency। মানে ইম্পোর্ট যদি করেন ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সি খরচ হয়, আর এক্সপোর্ট করলে ফরেন কারেন্সি আর্ন হয়। ব্যালেন্স অফ ট্রেডটা কি,
ব্যালেন্স অফ ট্রেড হলো এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে পার্থক্য। ট্রেড সারপ্লাস মানে হলো এক্সপোর্ট ইজ গ্রেটার দেন ইম্পোর্টস, ট্রেড ডেফিসিট হলো ইম্পোর্ট ইজ গ্রেটার দেন এক্সপোর্ট। ব্যালেন্স অফ পেমেন্টে কি ইনক্লুডস গুডস, সার্ভিসেস, ইনকাম অ্যান্ড ক্যাপিটাল ট্রান্সফার। এটা তো আলোচনা করেছি একটা ক্লাসে, যেটা হলো যে মানে ব্যালেন্স অফ পেমেন্ট মানে আপনার যে টাকার অঙ্কে আপনাকে হিসাব করতে হবে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই গুডসটা পাঠাচ্ছেন, যে ব্যবসা করছেন, সেখান থেকে ইনকাম, ক্যাপিটাল ট্রান্সফার, এইগুলোর মাধ্যমে ব্যালেন্স অফ পেমেন্ট মানে আপনার কত টাকা গেল কত টাকা আসলো, একদম মেইন হিসাবটা, যে ফরেন কারেন্সি এত টাকা গেল এত টাকা আসলো, তাই আমার থাকলো কত। ঠিক আছে, এই যে দুইটার মধ্যে ব্যবসা দেখা যাচ্ছে যে এখানে এক্সপোর্ট বেশি হচ্ছে, ইম্পোর্ট কম হচ্ছে, কিন্তু টাকার পরিমাণে আহ, যেরকম মাল যাচ্ছে বাইরে, টাকাটা সেই পরিমাণ না। তাহলে সেইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তাই না? ব্যালেন্স অফ পেমেন্ট সেটা কি, গুডস, সার্ভিস, ইনকাম, এখান থেকে যে ইনকাম হবে, এবং ক্যাপিটাল ট্রান্সফার মানে হলো যে আমার যে ফরেন কারেন্সি আছে সেইটা যে ট্রান্সফার হচ্ছে, সব মিলিয়ে ব্যালেন্স অফ পেমেন্টটা হিসাব করতে হবে। এই ক্লাসগুলো হয়েছে, ওগুলো নোটগুলো একটু দেখে নিন। তারপরে ফ্রি ট্রেড হলো দুইজনের মধ্যে একদম ফ্রিলি ব্যবসা করবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। হ্যাঁ, এমনকি হয়তো শুল্কও কম হবে বা একবারে নাই থাকবে না, কোটা থাকবে না, এরকম আর কি। প্রোটেকশনিজম হলো ইনভলভস ট্যারিফস, কোটাস অ্যান্ড রেগুলেশনস টু প্রোটেক্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ। ট্যারিফ আর ট্যাক্সেস অন ইম্পোর্টস টু মেক them more expensive. Quotas limit the quantity of goods that can be imported. Dumping is selling goods in a foreign market at a price lower than the home market or production cost. The Incoterm, international commercial terms, define responsibilities of buyers and sellers in global trade. Letter of credit is a secure payment method in international trade issued by a bank. Bill of lading is a document issued by a carrier that confirms shipment of goods. HS code, Harmonized System Code, is a standardized classification of traded products. তারপরে World Trade Organization regulates international trade dealing among member countries. Trade barrier টা কি? Trade barrier includes both tariffs or duties and non-tariff licensing standards barriers. Exchange rate affects the cost of imports and exports between countries. Trade finance includes instruments like LC, bills, factoring, export credit. Foreign exchange reserves helps stabilize currency during international trade balances. হ্যাঁ, সংক্ষেপে কিন্তু এই যে 20টা পয়েন্ট এখানে আছে, একদম জিস্ট জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, আপনারা আবার একটু চোখ বুলিয়ে নেবেন। তারপরে আমরা সেন্ট্রাল ব্যাংকিং, আমরা স্যার প্রায় ট্রেড শেষের দিক। বলেন না, জি, ট্রেড ব্যারিয়ার। ট্রেড ব্যারিয়ার্স হলো বাধা। মনে করেন যে আমি সরকার চাচ্ছে যে এই ডোমেস্টিক বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো বেশি মানে লাভবান হোক। হ্যাঁ, মনে করেন যে বাংলাদেশে কি তৈরি হচ্ছে, ব্লেড তৈরি হচ্ছে। হ্যাঁ, মনে করেন ব্লেড তৈরি হচ্ছে, তাহলে বিদেশ থেকে ব্লেড আনার ক্ষেত্রে এত বেশি ট্যারিফ যোগ করলো যে এত দাম, মানুষ সহজে ওই বিদেশি ব্লেডটা কিনবে না, তার বদলে কি করবে, দেশি ব্লেডটা কিনবে, তাই না? তাহলে এটা একটা ব্যারিয়ার হলো না? এইটা ট্রেড ব্যারিয়ারটা ডোমেস্টিক, মানে এটা হলো প্রোটেকশনিজমের একটা মানে থিওরি বা একটা মানে প্রসেস। হ্যাঁ, বা পলিসি। প্রোটেকশনিজম মানে প্রোটেক্ট করছে দেশীয় ইন্ডাস্ট্রিকে, তখন ব্যারিয়ারটা দেয় সরকার, যেই দেশের সরকার সেই দেশে এই ব্যারিয়ারটা দেয়, যে বিদেশ থেকে যেন মাল কম ঢুকে, ইম্পোর্টটা কম হয়। ক্লিয়ার হয়েছে? এটা দুই ভাবে হয়, একটা ট্যারিফ ডিউটি আরোপ করে, আবার নন ট্যারিফ। দেখা যাচ্ছে লাইসেন্স দিল, হ্যাঁ, কোটা দিল, তারপরে স্ট্যান্ডার্ড দিয়ে দিল, এইরকম স্ট্যান্ডার্ড ছাড়া মাল ঢুকবে না, এরকম স্ট্যান্ডার্ড ছাড়া মাল নেওয়া যাবে না, এরকম আর কি। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিল, তখন ওই স্ট্যান্ডার্ড ফলো করতে যে সব মাল কিন্তু ঢুকবে না, ইম্পোর্টটা কমে যাবে। এগুলো সব ব্যারিয়ার। এবং এই ব্যারিয়ার গুলো কেন করা হয়? এই যে প্রোটেকশনিজম।
প্রোটেকশনিজম কি করে? ট্যারিফ, কোটাস, রেগুলেশনস আরোপ করে। ক্লিয়ার হয়েছে? তারপরে সেন্ট্রাল ব্যাংকিং। সেন্ট্রাল ব্যাংকিং আমরা জানি এটা রেগুলেট করে অন্যান্য ব্যাংক, সব ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে। মেইন অবজেক্টিভ হলো প্রাইস স্টেবিলিটি, ফাইন্যান্সিং স্টেবিলিটি, ইকোনমিক গ্রোথ। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, এই তিনটা দিল আর একটা দিয়ে দিল হলো কালেক্টিং ডিপোজিট। তাহলে কোনটা মেইন অবজেক্টিভ, কোনটা হলো সেন্ট্রাল ব্যাংকিং এর অবজেক্টিভ না? তাহলে কোনটা হবে? মানে কালেক্টিং ডিপোজিটটা হবে না, মনে হবে, সরি। এরপরে এই যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, লিগাল কারেন্সি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি? ব্যাংকার্স ব্যাংক, বা সেন্ট্রাল ব্যাংক হলো ব্যাংকার্স ব্যাংক। তারপরে কি? লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, মানে বিপদের সময় ব্যাংকগুলোকে সাহায্য করে। তারপরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কারেন্সি স্ট্যাবিলিটি রক্ষা করে, ফরেন স্যার এক্সচেঞ্জ রিজার্ভ বাংলাদেশ করে। স্যার বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1972 সালের 4ই মার্চ নাকি স্যার? তারিখটা এটা স্পেসিফিক যদি জানতে পারতাম ভালো হতো স্যার। আচ্ছা, এটা একটু সার্চ দিই। এটা তো স্যার প্রতিষ্ঠিত মনে হয় 1971 সালে, মানে 71 গঠিত সালে, হয়েছে। 71 সালে, কিন্তু 72 সালে ওই এইটা হয়, মানে ওই যে স্যার আগের ডেটে 1971 সালে তো ইফেক্টিভ স্যার আমরা স্বাধীনতা লাভ করেছিলাম স্যার। ওই ডিসেম্বর, তাহলে 16ই ডিসেম্বর হওয়ার কথা আমার যতটুকু মনে পড়ছে। জি স্যার, স্যার 1971 আমিও সালে গুগলে স্যার 16 ডিসেম্বর পাইছি, এখন স্যার কনফিউজ স্যার এটা নিয়ে। হুম। না, স্যার স্বাধীনতা, ও স্যার আচ্ছা, আমরা কোনটার জন্য বিজয় পাওয়ার সাথে কনফিউশন? সাথে এই যে স্যার কালকেও 16 ওটা ডিসেম্বর আসছিল স্যার। 1971 সেটাই স্যার তো হয়েছিল এই যে এটা। সেটাই তো প্রশ্ন, স্বাধীনতা পাওয়ার সাথে সাথে কেমনে আমরা স্যার বিজয়ের সাথে সাথে না স্যার না, কেমনি চিন্তা মাথায় আসছে স্যার ব্যাংকের। অর্থনৈতিক আপনি মানে আপনি এটা শুনেন, দেখো এই যে আসবে। প্রমোশন পেলেন, মনে করেন প্রমোশন পেলেন, ইফেক্টিভ ডেট হলো 4 মাস আগে, কিভাবে হয়? ও এটা ব্যয় একটু গঠনের জন্য তো কঠিন। আগে অর্থ ব্যবস্থা ঠিক রাখতে হবে, সেটা বাংলাদেশ প্রধান ব্যাংক কথা। অর্ডার হয়েছে 1972 সালে, কিন্তু ইফেক্টিভ হলো, মানে বাংলাদেশ ব্যাংক ইফেক্টিভ কবে থেকে? 71 সালে। সেটা যদি না হয় তাহলে পরে ওই সময় কার্যক্রমটা, মানে ওই সময়ের কোনো লেনদেন, মানে একটা মানে গ্যাপ থেকে গেল না, যেই সময় বাংলাদেশি ব্যাংকের কোনো নাই, সরকার নাই, এরকম স্যার বিষয়টা। এটা নিয়ে হুম, একটু কনফিউজ কেন জানেন স্যার? আমি আজকে বাংলাদেশ ব্যাংক অর্ডারটা পড়ছি, ওখানে লিখছে আচ্ছা, অর্ডারে, বাংলাদেশ ব্যাংক অর্ডারের প্রস্তাবনা হয়েছিল 30 ডিসেম্বর 1971। তার মানে স্যার 16 ডিসেম্বরে স্যার হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংক না আসলে ব্যাংক অর্ডার কোত্থেকে আসবে? ঠিক আছে, প্রস্তাবনা ঠিক আছে, কিন্তু ব্যাংক অর্ডারটা যখন হয়ে গেছে তখন ইফেক্টিভ ডেটটা ওভাবেই হওয়ার কথা, ওইভাবে আমি এভাবে আমার মনে আছে। হ্যাঁ, এখন স্যার বাংলাদেশ, কোনটা সঠিক হবে? একটা না নাম্বার স্যার ওখানে অনেক তো বড় আপনি তো, কিছু। আপনার কথা তো একটা ঠিকই আছে, এটা তো প্রস্তাবনা এক জিনিস, আর বাংলা, আসবে আপনার আসবে না। প্রশ্নটা কি বাংলাদেশ ব্যাংক গঠিত হয়েছে, তাই না? জি স্যার। হুম। এই যে 16 ডিসেম্বর 1971, এই যে ইফেক্ট, এই দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, বাংলাদেশ ব্যাংক দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাপেক্স রেগুলেটরি বডি ফর দ্য কান্ট্রিজ মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়াজ established in Dhaka as a body corporate by Bangladesh Bank Order 1972 PO number 127 of 1972 with effect from, এই তো এই শব্দটা বললাম না, with effect from 16 ডিসেম্বর 1971। ইফেক্ট, এস্টাবলিশ প্রশ্ন আসলে আমরা কি স্যার 1971 হ্যাঁ দিব না স্যার? 1971, জি জি জি। আচ্ছা স্যার। আচ্ছা, যদি সেন্ট্রাল ব্যাংক হলো তারপরে ব্যাংকার্স ব্যাংক, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, এগুলো হলো পলিসি টুল আছে। পলিসি টুলস গুলো কি কি? সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো, ওপেন মার্কেট অপারেশনস। হুম, স্যার আরেকটা স্যার সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন করি স্যার, জি একটু যদি অনুমতি দেন স্যার। জি। স্যার এন্ডোর্সমেন্ট কয় প্রকার? এটা স্যার কোন বইয়ে 5 ধরনের, কোন বইয়ে 4 ধরনের স্যার। এটা নিয়ে স্যার কি স্যার একটু বলবেন যদি মিস হয়ে যায় জিনিসটা? এইটা তো, এই বিষয়গুলো ওই যে জিবির বিষয়টা বললাম না, যে আপনারা আমার চেয়ে ভালো জানেন। 5 ধরনের ম্যাডাম, হ্যাঁ, 5 ধরনের। 5 কিন্তু ধরনের ট্রেনিং না, কি কি ইনস্টিটিউটে বলেন তো? রিসেন্ট বইটাতে ভাইয়া 4টা দেওয়া আছে, দেখছেন? না, 5টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে। না ভাই, যেটা আমি বেশ, আজকে সকালেও পড়ছি ভাই 4টা, ভাই আমি অনেক 5টা কনফিউজড কি এগুলো কি নিয়ে। সেটা দেখেন, তাহলে না, বুঝতে পারবেন। এক মিনিট দাঁড়ান, আমি বলতেছি। স্যার ওপেন মার্কেট অপারেশনটা একটু বলুন তো স্যার। আমি চারটাই তো করছি এটা। স্যার এটা আপনার ক্রসিং মারতে হবে, পোস্ট এড সিল মারতে হবে, তারপরে ক্যাশ রিসিভ হলে ক্যাশ রিসিভ, ট্রান্সফার হলে ট্রান্সফার, তারপরে ভেরিফাইড সিল, পিছনে স্যার পেজ অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাস 5টা স্যার।
ঠিকই আছে। আচ্ছা, ওপেন মার্কেট অপারেশন হলো যে ওপেন মার্কেটে আপনি সরাসরি একটা ওই যে মানে বিল ছাড়লেন, আসসালামু হ্যাঁ, আলাইকুম বন্ড স্যার। ছাড়লেন, সেটা আর কি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম ট্রেজারি বিল। ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই যে আমার একটা স্যাম্পল একটা কোশ্চেন ছিল স্যার, একটু এলেভেল হচ্ছে তো স্যার। জি, সিআরআর, এসএলআর আর স্যার ওই যে ব্যাংক ডেটটা নিয়ে স্যার একটু হ্যাঁ, মানে কত আমাদের বর্তমান রানিংটা এইটা একটু তো আমি আমার আগেই বলেছি যে এই রেট গুলো আমাকে জিজ্ঞেস করবে না, যে কারণ আমি। কেউ কি জানেন কি আমাদের হ্যাঁ, এখানে বলেন যারা তো আছেন? কেউ। সিআরআর ওরা তো 4, জানে। এক্সএলআর ইয়ার হচ্ছে 5.5। আচ্ছা, সেটা আপনারা হচ্ছে এটা প্লেন এটা দেখবেন একটু না না, লিখে দেন, এই যে একটু কমেন্ট বক্সে লিখে দেন। একটু হ্যাঁ, চ্যাট বক্স একটু লিখে দিলে যে চ্যাট মানে বক্সে লিখে দেন। কনভেনশনাল প্লাস ইসলামিক দুটাই। হ্যাঁ, লিখে দেন, আমি একটু আগাই। হ্যাঁ, সিআরআর ইসলামী আর কনভেনশনাল সেম 4%, আর এসএলআর হচ্ছে কনভেনশনাল 13%, আর ইসলামী হচ্ছে 5.5%। আর ব্যাংক রেট দুটাই একই না? ব্যাংক রেট 4%। মানে ও, কনভেনশনাল ইসলামিক দুইটাই। ওকে। জি জি। জি, জি জি, দুইটাই ওকে। আচ্ছা। Repo rate is the rate at which central bank lend to commercial banks. Reverse repo rate is the rate at which central bank borrow from commercial banks. Open market operations involve buying and selling as a government securities. এই যে একটু আগে জিজ্ঞেস করলেন একজন, গভর্নমেন্ট সিকিউরিটিজ বাইং এবং সেলিং টু কন্ট্রোল লিকুইডিটি, মানে বাজারে হলো মানে মুদ্রার স্ফীতি বাড়ানো অথবা কমানো। এটার কারণে ওপেন মার্কেট যে অপারেশন করে, যে সরাসরি একটা সিকিউরিটিজ ছাড়লো, গভর্নমেন্ট সিকিউরিটি, সেটা কিনলো অথবা বিক্রি করলো এটার মাধ্যমে। এজন্য ওইটা হলো একটা টুলস অথবা পলিসি। তারপরে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ট্রাস্ট এগুলো মেনটেন করে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এবং এক্সচেঞ্জ রেট পলিসি নির্ধারণ করে। তারপরে ডিলস উইথ জেনারেল পাবলিক ডিরেক্টলি আনলাইক কমার্শিয়াল ব্যাংকস। আচ্ছা, সেন্ট্রাল স্যার ব্যাংক হলো জেনারেল স্যার পাবলিকের সাথে কিন্তু ডিরেক্টলি ডিল করে না, কমার্শিয়াল স্যার ব্যাংকের সাথে আরেকটা করে। কোশ্চেন ছিল স্যার একটু। জি, স্যার স্যাম্পল কোশ্চেন সেটা হচ্ছে স্যার ওই যে বাংলাদেশ ব্যাংক স্যার কয়টা, 61 না 62? এক এক জায়গায় এক এক মতো দেখতেছি যে বাংলাদেশ ব্যাংক টোটাল ব্যাংক কয়টা স্যার, 61 আর 62? এইটা তো আমার কাছে থিওরি পাবেন, আমি জি তো স্যার। এই খবরগুলো একটু সার্চ দিয়ে দেখতে হবে। স্যার হ্যাঁ, কেউ কি এখানে স্যার কনফার্ম কেউ কি জানেন আমাদের যারা আছেন এখানে? এই প্রশ্নগুলো তো আপনি গ্রুপে করতে পারেন, গ্রুপে করে জানাবেন। অনেকেই তো করছে, বিভিন্ন ধরনের কোশ্চেন করতে জি আরেকজন জি জি উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে স্যার। হলো থিওরি, মানে আমাদের সমস্যা কি, আমাদের সমস্যাটা হলো যে এই ইনফরমেশন গুলো তো আপনি পরীক্ষার আগের এক মুহূর্ত আগেও যদি পান তাও তো মনে রাখতে পারেন, কিন্তু জি স্যার ওই থিওরিটা কি স্যার এক ওই মুহূর্ত আগে বুঝতে একটু পারবেন? থিওরিটা জি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ওই স্যার সহজে মাথায় থাকে না এবং বুঝতে পারেন না। আমি কিন্তু থিওরিটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো একটু মনোযোগ সহকারে শুনেন, আর সবাই মিউট করেন। দে অ্যাক্ট গভর্নমেন্ট ব্যাংকার, এটা আরেকটা, বাংলাদেশ ব্যাংকের আরেকটা পরিচয় হলো গভর্নমেন্ট ব্যাংকার। গভর্নমেন্টকে পাবলিক ডেট এবং পেমেন্টসটা ম্যানেজ করে। তারপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ডিজিটাল ব্যাংকিং পলিসিস এগুলো তাদের আছে। শরিয়া কমপ্লায়েন্ট মনিটারি পলিসি আছে, যেটা হলো সুকুক এবং ইসলামিক রেপো তারা ছাড়ছে, তাই না? এরপরে মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, এটাও কিছু পয়েন্ট আছে যেগুলো ইম্পর্টেন্ট। মানি মার্কেট হলো শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট, এটা মনে রাখবেন, শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট হলো মানি। এটা যদি ভুল হয় তাহলে মনে রাখবেন যে টাকা আপনার কাছে সহজে মানে থাকে না, চট করে খরচ হয়ে যায়, তাই না? তার মানে মানি মার্কেট হলো শর্ট টার্ম। আর ক্যাপিটাল তো অনেক দিন থাকে, তাহলে ক্যাপিটাল হলো লং টার্ম ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, the main purpose of money market is to manage liquidity and short-term financing needs of the governments, banks, and corporations. Our capital market helps in raising long-term funds through equity and debt instruments. Money market instruments include treasury bill, T-bill. Money market কি থাকে? Treasury bill or T-bill, কল মানি, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপারটা হলো বড় কোম্পানিগুলো ছাড়ে, সার্টিফিকেটস অফ ডিপোজিট, তারপরে রিপারচেস এগ্রিমেন্ট বা রিপোর্টস। ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস ইনক্লুড শেয়ার্স, ক্যাপিটাল মার্কেটে কি কেনা বেচা হয়? শেয়ার্স, মানে ইকুইটি শেয়ার, তারপরে বন্ডস, ডিবেঞ্চার্স, প্রিফারেন্স শেয়ার। এই প্রিফারেন্স শেয়ার এবং ইকুইটি শেয়ারের মধ্যে পার্থক্য বলেছে, ইকুইটি শেয়ার হলো ভোটার অধিকার থাকে, আর প্রিফারেন্স শেয়ার ভোটার অধিকার থাকে না, কিন্তু এটা অন্যান্য অধিকার কিছু বেশি পায়। যেমন যদি কোম্পানিটা নষ্ট হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায়, তাহলে প্রথম
হলো প্রিফারেন্স শেয়ার হলো সম্পদ শেয়ারের মালিকানাটা পাবে বা দামটা পাবে আগে, এরকম আর কি। সুকুক হলো ইসলামিক ফাইন্যান্স। মানি মার্কেট হলো ইনস্টিটিউশনাল প্লেয়ার্স, ডোমিনেটেড বাই ইনস্টিটিউশনাল প্লেয়ার্স লাইক ব্যাংকস, সেন্ট্রাল ব্যাংকস অ্যান্ড corporations. Capital market includes investors like retail investors, institutions, and mutual funds. T-bills are short-term government securities with high quality and low risk. T-billsটা হলো শর্ট টার্ম এবং লো রিস্ক, এবং এটা হলো তারপরে কল মানি মার্কেট ইজ ইউজড ওভারনাইট লেন্ডিং অ্যান্ড বরোয়িং অ্যামং ব্যাংকস, ব্যাংকের মধ্যে। কমার্শিয়াল পেপার অ্যান্ড আনসিকিউর্ড, এটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকের মনে রাখবেন, আনসিকিউর্ড শর্ট টার্ম প্রমিসরি নোট ইস্যুড বাই কর্পোরেশনস, মানে বড় কোম্পানি। ক্যাপিটাল মার্কেট ইজ ডিভাইডেড ইনটু প্রাইমারি মার্কেট, প্রথম যখন আইপিও ছাড়া হয় তখন ক্যাপিটাল মার্কেট, তারপর যখন কেনা বেচা শুরু হয় তখন সেটা সেকেন্ডারি মার্কেট, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসইসি বা বিএসইসি, মানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হলো এটার রেগুলেট করে। তারপরে মানি মার্কেট কে রেগুলেট করে? মানি মার্কেট হলো বাংলাদেশ ব্যাংক। আর ক্যাপিটাল মার্কেট ইজ রেগুলেটেড বাই বিএসইসি, এটা মনে রাখবেন, কারণ বাংলাদেশ ব্যাংক টাকা নিয়ে কাজ করে, ব্যাংক নিয়ে কাজ করে। স্টক এক্সচেঞ্জ আর এ পার্ট অফ ক্যাপিটাল মার্কেট। এ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এইটার সাথে বন্ড মার্কেট ইজ অলসো পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট and provides debt financing to governments and corporations. In Islamic money market, instruments like BGIIB, প্রথম এই যে একটা সিকিউরিটিজ, Islamic reports, mudarabas, best placements are issued. Islamic capital markets, Shukuk, Islamic bonds are used instead of interest-based bonds. Money market returns are lower but safer. মানি মার্কেটটা লোয়ার বাট সেফার, মানে রিটার্নটা মানে কম কিন্তু নিরাপদ। আর ক্যাপিটাল মার্কেটে রিটার্নটা বেশি, পটেনশিয়ালি হায়ার বাট রিস্কিয়ার। হ্যাঁ, শেয়ারের দাম উঠানামা করে। মিউচুয়াল ফান্ড অপারেটস ইন বোথ মার্কেটস, মিউচুয়াল ফান্ডটা বোথ মার্কেটে কিন্তু অপারেট হয়। ইনভেস্টিং ইন শর্ট টার্ম ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইকুইটি ডেট সিকিউরিটিজ। A strong capital market supports economic growth by channeling savings into productive investments. এই হলো মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। এরপরে আমাদের সবশেষ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা, ব্যাংকিং অ্যাকাউন্টিংটা বুঝতে হবে। এই যে অ্যাক্রুয়াল বেসড অ্যাকাউন্টিং, অ্যাক্রুয়াল বেসডটা কি? মানে যখনই লাভ হয়, মানে এটা আপনি মনে রাখতে পারেন এভাবে যে বোনাস হওয়ার আগেই আপনার টাকা খরচ হয়ে গেল, এটা কেমন? ঠিক এরকমই আপনার টাকাটা ব্যাংক মানে আপনার কোম্পানিতে ঢোকার আগেই একদম ক্যাশ তাহলে তো টাকা। স্যার লস হয়ে যাবে স্যার, হ্যাঁ, লস হয়ে যাবে তাহলে স্যার, না দেনা বেড়ে লস, যাবে স্যার। লস তো অনেক সময় হয়েই থাকে, যেমন আমরা এখন ব্যাংকে লস হচ্ছে না, তো এই যে বিষয়টা এরকম, মানে রিস্ক একটু থাকে, কিন্তু অ্যাক্রুয়াল বেসড হলো যে আপনার হলো যখনই এটা ইনকার করে, মানে যেটা ঘটে থাকে, মানে আপনার লাভটা যখন ঘটছে সেই সময় ইনক্লুড করে দেওয়া হয়, কিন্তু ক্যাশ টাকা তখনও হয়তো আসেনি। মানে আপনার হলো একজনের ইন্টারেস্ট অথবা প্রফিট নির্ধারণ করা হলো, মার্ক আপ নির্ধারণ করা হলো যে 10,000 টাকা হয়েছে, 10,000 টাকা আপনি ইনকামে নিয়ে নিলেন, কিন্তু ও কিন্তু এখনো পরিশোধ করেনি, টাকাটা পরিশোধ করার পরে না 10,000 টাকা যোগ হবে। মনে করেন যে 1,10,000 হয়েছে, প্রফিট হয়েছে কত? 10,000, কিন্তু প্রফিট কিন্তু ইনকামে চলে গেছে, তাই না? এটা দেখেন না যে ইনকামে চলে গেছে, কিন্তু ও তো 1,10,000 টাকা এখনো শোধই দেয়নি। তো অ্যাক্রুয়াল বেসড অ্যাকাউন্টিং এ 10,000 ইনকামে চলে যাবে। এই হলো অ্যাক্রুয়াল বেস, রিকগনাইজিং ইনকাম এন্ড এক্সপেন্সেস ওয়েন দে আর্ন অর ইনকার্ড। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। জি। তারপরে দ্য চার্ট অফ অ্যাকাউন্টস একটু ইন স্যার, ব্যাংকিং। একটু স্যার, জি, অ্যাক্রুড বেসড অ্যাকাউন্টিংটা। হ্যাঁ, মানে আপনার যখন ঘটে, বিষয়টা ঘটে, ওই যে 1,00,000 আপনি ইনভেস্টমেন্টে দেখেন যে 1,10,000 টাকা, মনে করেন, হ্যাঁ, এটা 10,000 টাকা প্রফিট ইনকামে চলে গেছে, ইনকামে খাতায় চলে গেছে, তাহলে এটা হলো অ্যাক্রুয়াল বেসড অ্যাকাউন্টিং। কারণ কি, এটা কিন্তু টাকা ও জমা দেয়নি এখনো, টাকা জমা দিলে আপনার কিন্তু তখন আরেকটা অ্যাকাউন্টিং হবে, কিন্তু ইনকামে কিন্তু 10,000 টাকা হিসাবে ঢুকে গেছে, এই যে হিসাবে ঢুকে গেল আগেই, ক্যাশ আসার আগেই, এটাই হলো অ্যাক্রুয়াল বেসড অ্যাকাউন্টিং। জি স্যার, বুঝছি। জি, the chart of accounting
in banking is customized to include items like deposits, loans, advances, interest, provisioning, মানে এগুলো নিয়ে অ্যাকাউন্টে কাজ করা হয়। ইন্টারেস্ট, তারপরে মেজর সোর্সেস অফ ব্যাংকস ইনকামটা কোথা থেকে হয় ব্যাংকের? ইন্টারেস্ট ইনকাম, ফিজ, কমিশনস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনকাম। তারপরে ইন্টারেস্ট, ব্যাংকস মেজর এক্সপেন্স গুলো কোথায় হয়? ইন্টারেস্ট পেইড অন ডিপোজিটস, এমপ্লয়িজ স্যালারিজ অ্যান্ড প্রভিশনস ফর ব্যাড ডেটস। এই যে প্রভিশন ফর ব্যাড ডেটস, এটা কিন্তু এক্সপেন্স, মনে রাখবেন এটা। প্রভিশনস ফর ব্যাড ডেটস এটা হলো এক্সপেন্স। তারপরে অ্যাসেট, ক্যাশ, লোনস, ইনভেস্টমেন্ট। অ্যাসেট হলো এই তিনটা, ক্যাশ, লোনস, ইনভেস্টমেন্ট। লাইবিলিটিস, ডিপোজিট হলো আমাদের লাইবিলিটি, এই জন্যই তো টাকা জমা দেওয়ার সাথে সাথে ক্রেডিট হয়, তাই না? 500 টাকা জমা দিলেন, কি হয়? ক্রেডিট। বোরোয়িংস যেটা অন্য ব্যাংক থেকে ধার নিচ্ছেন, এটাও লাইবিলিটিস। ইকুইটি, যেটা ক্যাপিটাল, রিজার্ভস, এটা হলো ইকুইটি। আচ্ছা, তা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কোথায় থাকবে? ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স, অপারেটিং ইনকাম, এক্সপেন্স অ্যান্ড নেট প্রফিট। Loan loss provisioning is mandatory to cover potential loan defaults. Non-performing assets, এটা তো বুঝতে পারছেন নন পারফর্মিং অ্যাসেট কোনগুলো। ইন্টারেস্ট অন এনপিএস ইজ নট রিকগনাইজড, মানে ওখানকার ইন্টারেস্ট তো ধরা হয় না আর কি। সাসপেন্স অ্যাকাউন্ট ইজ এ টেম্পোরারি অ্যাকাউন্ট ইউজড ফর আনম্যাচড অর আনক্লাসিফাইড এন্ট্রিজ। reconciliation of interbank and bank accounts is crucial to ensure accuracy and prevent fraud. তারপরে আচ্ছা, এটা হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, আইএফআরএস, আর লোকাল লোকাল জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এগুলো হলো অ্যাপ্লিকেবল, মানে কোন প্রিন্সিপাল অনুযায়ী অ্যাকাউন্টিংটা হবে। একটা হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, আর একটা হলো লোকাল জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, জিএএপি আর আইএফআরএস। তারপরে ডেফার্ড, আচ্ছা এইটা দেখেন, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। Deferred revenue expenditure is shown as an asset or and written off over time. মানে মনে করেন যে আপনি একটা অ্যাড দিলেন, 3 লাখ টাকা খরচ হলো, কোনো একটা প্রোডাক্টের অ্যাড দিলেন, 3 লাখ টাকা খরচ হলো, এটা এখন কিন্তু এটার একটা মানে আপনি তো এটার থেকে একটা রিটার্ন পাবেন, তাই না? তো এটা রিটার্ন, আনুমানিক রিটার্ন কতদিন পেতে পারেন? 3 বছর পর্যন্ত এই অ্যাডের কারণে আপনার বেচা বিক্রিটা ভালো হবে ওই প্রোডাক্টের। তাহলে এই যে ডিফার্ড রেভিনিউ, এই 3 লাখ টাকা আপনি কিন্তু আস্তে 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 কাটবেন। হ্যাঁ, মানে সম্পূর্ণটা এক্সপেন্ডিচারে কিন্তু যাবে না, এটা অ্যাসেট হিসাবে থাকবে, আস্তে আস্তে এই অ্যাসেটটাকে খরচ করবেন, অনেকটা ডিপ্রিসিয়েশনের মতো করে। বুঝা গেল? একটা উদাহরণ দিয়েছি, সেটা হলো যে এমন একটা জায়গায় খরচ করলেন যেখান থেকে রিটার্ন আসতে ওই ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ারের মাঝেই কিন্তু রিটার্ন আসবে না, অ্যাকাউন্টিং ইয়ার পার হয়ে কয়েক ইয়ার পর্যন্ত আপনি কিন্তু রিটার্নটা পাবেন। এইরকম এক্সপেন্ডিচারটাকে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার বলে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তারপরে ব্যাংকস মাস্ট ডিসক্লোজ কন্টিনজেন্ট লায়াবিলিটিস। কন্টিনজেন্ট লায়াবিলিটিটা প্রকাশ করবে সাচ অ্যাজ গ্যারেন্টিজ অ্যান্ড এলসিস ইন দ্য নোটস টু অ্যাকাউন্টস। নোটে লেখা থাকবে। অফ ব্যালেন্স শিট আইটেমস কোনগুলা? লেটার অফ ক্রেডিট, গ্যারেন্টিজ, ফরওয়ার্ড কন্ট্রাক্টস। তারপরে মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং, এই যে মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং হলো ইজ ইউজড ফর রিভ্যালুয়েটিং ইনভেস্টমেন্টস অ্যাট কারেন্ট মার্কেট রেটস। মার্ক টু অ্যাকাউন্টিং, মনে করেন যে আপনি একটা অ্যাসেট কিনেছেন বা এই একটা জায়গায় ইনভেস্ট করেছেন, অ্যাসেট ধরলেই বুঝতে সুবিধা হবে। তো অ্যাসেটটার দাম বেড়ে গেছে, তখন অ্যাকাউন্টিং এ এটার দাম বাড়িয়ে দিলেন, সেটাকে এইরকম প্রসেসটাকে বলে মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং। মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং। হ্যাঁ, মনে করেন যে একটা শেয়ার কিনেছেন, বাজারে শেয়ারের দাম বেড়ে গেছে, তখন আপনি যে অ্যাকাউন্টিং এর হিসাব করবেন ওইখানে দামটা বাড়িয়ে দিতে হবে। এটা হলো মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং। আর আরেকটা আছে হলো হিস্ট্রিক্যাল কস্ট অ্যাকাউন্ট। হিস্ট্রিক্যাল কস্ট অ্যাকাউন্ট হলো যে যেই সময় যে দামে কিনেছেন ওই হিসাবের খাতায় ওই দামই লেখা থাকবে, এটা হলো হিস্ট্রিক্যাল কস্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার হয়েছে?
স্যার এখানে কিছু মেইন কন্টিনজেন্ট লায়াবিলিটিস দ্বারা কি বোঝানো হচ্ছে স্যার? কন্টিনজেন্ট মানে হলো, মানে এই গ্যারেন্টিটা কি, যখন কোনো ঘটনা ঘটবে তখন আপনি ওই টাকাটা পরিশোধ করবেন, এরকম তাই না? এলসিও তাই, লেটার অফ ক্রেডিট। তো লেটার অফ ক্রেডিটের সাথে, লেটার অফ ক্রেডিট কখন দেন? আপনি কিন্তু আগেই ওই অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে আপনি যথেষ্ট পরিমাণ সিকিউরিটি নিয়ে তারপরে কিন্তু এলসিটা করেন বা গ্যারেন্টি কখন করেন। একটা কোম্পানিকে মনে করেন যে একটা যে কোনো একটা কোম্পানিকে XYZ একটা কোম্পানি থেকে রড কিনবে একজন একজন ক্লায়েন্ট, তাকে একটা ওই কোম্পানিকে আপনি গ্যারেন্টি দিলেন 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা কি এমনি এমনি গ্যারেন্টি দেবেন? আপনি তো তার এগেনস্টে একটা সিকিউরিটি নেবেন, হয় ক্যাশ নেবেন, দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে ও মানে লিয়েন করা আছে 20 লাখ টাকা, তাহলে এই 20 লাখ টাকা তো আপনার কাছে আছেই। এখন আপনি গ্যারেন্টিটা দিচ্ছেন, এখন কোনো কারণে দাবি করলো যে হ্যাঁ, আমি ওই কোম্পানি দাবি করছে, এবার চিঠি পাঠিয়ে দিল যে 20 লাখ টাকার সে মাল নিয়েছে, এখন পর্যন্ত পরিশোধ করেনি, সুতরাং আপনি যে গ্যারেন্টি দিয়েছেন এই গ্যারেন্টিটা থেকে গ্যারেন্টিটা মানে করে ক্লেম করছে, ক্লেমটা কি 20 লাখ টাকা আমাকে দিয়ে দেন। তখন সব ক্লেম যাচাই করে তারপরে আপনাকে দিয়ে দিতে হবে। তো এরকম বিষয়টা। তো তখন এরকম ঘটনা যদি ঘটে তাহলে তো অ্যাকাউন্টিং এ সেই জিনিসটা আপনি লিখবেন না। সেটাই বলছে, ব্যাংকস মাস্ট ডিসক্লোজ কন্টিনজেন্ট লায়াবিলিটিস such as guarantees LCs in the notes to accounts। অ্যাকাউন্টসে এই যে অ্যাকাউন্টসে এইটা জিনিসটা থাকবে কোথায়? অফ ব্যালেন্স শিটে থাকবে। আপনার অ্যাফেয়ার্সে কি এটা থাকে না, গ্যারেন্টি থাকে না? কিন্তু তখন তো আপনার এটা লেনদেন হয়নি। ক্লিয়ার জি হয়েছে? স্যার, জি স্যার, এরকম বিষয়। আর মার্ক টু মার্কেট, এটা ক্লিয়ার হয়েছে? মার্ক টু মার্কেট অ্যাকাউন্ট। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্যার কিন্তু ওইটা আরেকটু বলেছেন, মার্কেটটা আবার বলে, মার্ক টু মার্কেট। মার্ক টু মার্কেট হলো যে একটা, মনে করেন যে একটা অ্যাসেট কিনলেন, অ্যাসেটের দাম বেড়ে গেছে, তাহলে আপনি কিন্তু মনে করেন একটা একটা বিল্ডিং কিনলেন বা একটা ফ্ল্যাট কিনলেন, তাহলে ওই ফ্ল্যাটের দামে মনে করেন যে 20 লাখ, আপনার 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, তাহলে অ্যাকাউন্টিং এ কোনটা লেখা থাকবে? 50 লাখ। তাও এখন বাজার দাম হলো 1 বছর পর বাজার দাম হলো ওইটার দাম 60 লাখ টাকা, তখন অ্যাকাউন্টিং এ এই 10 লাখ টাকা প্রফিট হিসাবে লিখে দিতে হবে। এটা হলো মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং। আর আরেকটা হলো, এটার বিপরীতটা হলো হিস্টোরিক্যাল কস্ট অ্যাকাউন্টিং। হিস্টোরিক্যাল কস্ট অ্যাকাউন্টিং হলো ওই যে প্রথম যে 50 লাখে কিনেছেন ওই দামই অ্যাকাউন্টিং এ লেখা থাকবে, ওইটা অ্যাসেট হিসেবে থেকে যাবে। আপনার অ্যাসেট যেটা মানে অ্যাফেয়ার্সে যে অ্যাসেট থাকে সেটা অ্যাসেট হিসাবেই থাকে না, সে দামটা মানে তো সাধারণত চেঞ্জ করা হয় না, কিন্তু মার্ক টু মার্কেট অ্যাকাউন্টিং এ এটা প্রতিনিয়ত বছর বছর চেঞ্জ হবে, বছর বছর মার্কেটের যে দাম ওইখানে অ্যাসেটের দাম সেটা লেখা থাকবে। ক্লিয়ার হয়েছে? মানে টার্মটা আপনি বুঝে নিতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 10টা সাবজেক্ট আমরা ইনশাআল্লাহ শেষ করে দিয়েছি, এবং আমার মনে হয় যে আপনারা এই পয়েন্টগুলো যখন পিডিএফটা দিয়ে দিচ্ছি পিডিএফটা পড়বেন, এবং যারা এই ক্লাসটা করছেন না তারা ইউটিউবে আমি দিয়ে দেবো ভিডিওটা, ইউটিউবে একটু দেখে নেবেন। কালকে সারাদিন সময় আছে, সারাদিনে একটু দেখে নেবেন 10টা সাবজেক্টই, মূল পয়েন্টগুলো একদম, যারা অনেক কিছু জানেন না বা প্রিপারেশন নেওয়া হয়নি তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আহ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার দোয়া ওয়ালাইকুম করেন আসসালাম। আমাদের জন্য। অবশ্যই অবশ্যই, সবাই আসসালামু সবাই আলাইকুম ভালো স্যার পরীক্ষা স্যার। দেন। কালকে কি সন্ধ্যায় ওয়ালাইকুম লাইব্রেরিতে আসসালাম। হবে নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম